আমি আর আমার বন্ধু বান্ধব, এমনকি তিশা ওর আব্বুকে জানিয়ে রেখেছে, তারাও সকাল হতে হতে এখানে চলে আসবে। আর তোমাদের যদি এখানে আমার আর তিশার বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বলতে পারো, আমি সবাইকে নিয়ে নিজের বাসায় চলে যাব। পাগলামি করিস না, আমার কথাটা তো শোন আগে। ওহ আম্মু, তোমরা সবাই অযথা কেন ওকে জোর করছো? আমি কি একটাবারও এসব নিয়ে কথা বলতে বলছি? আমি বিয়ে করতে পারলে তোমাদের ছেলে কি নতুন করে আবার সব শুরু করতে পারে না? যাক, কেউ বুঝুক আর না বুঝুক, তুমি অন্তত বুঝছো। তাহলে এখন আমি রুমে গেলাম, কাল থেকে কিন্তু দুইটা বিয়েই শুরু হবে। অবশ্যই, তুমি চিন্তা করো না, আমি নিজে সব ব্যবস্থা করছি। থ্যাঙ্কস। আমি সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেলাম। এটা তুই কি করলি? কি করলাম? আমরা সবাই চাইছিলাম বিয়েটা ভাঙুক, আর তুই কিনা নিজে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলি। আম্মু, আমি যদি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারি, তাহলে নিলয় কেন পারবে না? আমি পারলে সেও পারবে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু ও তো আসল সত্যটা যা। এসব নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কালকে থেকে বাসায় অনুষ্ঠান শুরু হবে, তাই সব ভালো করে দেখাশোনা করো। তুই ভুল করছিস রিয়া, অনেক বড় ভুল। সামনে বাড়ার আগে একটিবার ভালো করে ভেবে নে। নিলয়ের জিত সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এই ছেলে একবার যেটা নিয়ে পড়বে সেটার শেষ দেখেই ছাড়ে। তাই বলছি, এমন কিছু করতে যাস না যেটার জন্য পরে পস্তাতে হয়। আমি যা করছি সব ভেবে চিন্তেই করছি, ওসব নিয়ে কোনো কথা আর তুলবে না। তোর যা ভালো মনে হয় কর, তবে পরে খারাপ কিছু ঘটে গেলে আমাদের বলতে আসিস না। আজ সকাল থেকে পুরো বাসাটা মানুষের আনাগোনায় ফুরফুর করছে। সারা ফ্ল্যাটে মানুষজনে ভর্তি। যাদের যাদের বিয়েতে আসার কথা ছিল তারা সবাই চলে এসছে, শুধুমাত্র আমার বন্ধুরা ছাড়া। তাছাড়া যে আসবে না সেটা কিন্তু না, হারামিরাও চলে এসছে, শুধুমাত্র বাসা খুঁজে পাচ্ছে না। দোস্ত, কই তোরা? আমরা সবাই তো এখন ঢাকায় এসে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। তো শ্বশুরের বাড়ি কই? সে 1 ঘন্টা ধরে খুঁজেই চলেছি, কিন্তু খুঁজে তো পাচ্ছি না। বলিস কি? কোথায় আছিস এখন তোরা? চৌরাস্তার মোড়ে সবাই দাঁড়িয়ে আছি। আবে হারামি, তোরা ওইখানে কি করিস? চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাক, আমি তোদের নিতে আসছি। ফোন কেটে তিশাকে সঙ্গে করে গাড়ি নিয়ে সোজা বাইরে বের হয়ে চলে এলাম। এদিকে ততক্ষণে বাসার সবাই আমাদের যাওয়ার দিকে চেয়ে আছে। ভাইয়াটা কোথায় গেল রে? আমায় কেন জিজ্ঞাসা করছিস? যে গেছে তাকে জিজ্ঞেস কর। রেগে যাচ্ছিস কেন? আমি জাস্ট এমনিতে জানতে চাইলাম। পছন্দ হয়েছে নাকি? লাগলে বল, তোকে ওর সাথে বিয়ে পড়িয়ে দেই। এমনিতেই তো 2 দিন পরে বিয়ে করবে। দিলে তো ভালোই হয়, আসলে ছেলেটা দেখতে অনেক কিউট। ক্রাশ খেয়ে গেছি দোস্ত। ওটা কিউট নয়, তোরা তো আর ওই হারামিটাকে আসলে চেহারাটা দেখিস নি, তাই এমনটা বলছিস। যদি জানতি ছেলেটা আসলে কেমন, তাহলে এমনটা বলতে পারতি না। কিন্তু আমি খুব ভালো করেই জানি ও আস্ত একটা স্বার্থপর। মানে তুই কিভাবে জানলি ছেলেটা এমন? আরে আমি জানবো না তো কে জানবে? আমি নিজেই তো নিলয়ের বিয়ে করা। কি হলো, চুপ করে গেলে কেন? কি যেন বলতে চাইছিলি? না কিছু না, তোদের এত কিছু জানার প্রয়োজন নেই। বিয়েতে এসেছিস, চুপচাপ বিয়ের দাওয়াত খা, এত পেঁচাল পারিস কেন? কিন্তু তোরা থাক, আমি গেলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হচ্ছে। রিয়ার কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলো। বাইরে এসে দেখে শ্যাপকে সবাই গিয়ে হলুদ লাগানো শুরু করে দিয়েছে। এবার পালা রিয়ার। এদিকে প্রায় ঘন্টাখানেক পর আমি বাসায় ফিরলাম, সাথে সব বন্ধু বান্ধব ও তিশাও ছিল। গাড়ি থেকে নেমে সবাইকে ভিতরে যেতে বললাম। তারপর আমি নিজে তিশাকে নিয়ে যেখানে বিয়ের কনেকে হলুদ লাগানো হচ্ছে সেখানে চলে গেলাম। এ কি, আমি ছাড়াই গায়ে হলুদের প্রোগ্রাম শুরু করে দিলে? তুমি নিজেও একজন দোলহা, তোমাকে তো আরেকটু পরে গায়ে হলুদ দেওয়া হবে। এত অস্থির হয়েছ কেন? আমি অস্থির হব না তো কে হবে শুনি? 10টা না 20টা না, একটি মাত্র মামাতো বোন, ওকে গায়ে হলুদের অনুষ্ঠানে আমি হলুদ মাখিয়ে দেব না তো কে দিবে? তো এই যে বাটিতে হলুদ রাখা আছে, মাখিয়ে দাও। শিওর। আমি রিয়ার পাশে বসে বাটি থেকে হাতে কিছু বাটা হলুদ নিয়ে রিয়ার দুগালে সাথে নখেও শুয়ে দিলাম। এদিকে রিয়া সেই তখন থেকে আমার মুখের দিকে চেয়ে আছে। বাবু, তুমি ওইখানে কি করো? আসো, কাছে আসো, দেখছো না আমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে? আসো, তুমিও রিয়ার গায়ে হলুদ মাখিয়ে দাও। এই যে হলুদ, গায়ে ভালো করে লাগিয়ে দাও, কারণ রিয়ার আবার বিয়ে করার খুব শখ। হলুদ কম করে লাগিয়ে দিলে পরে যদি শ্যাপকে বাদ দিয়ে আবার অন্য কাউকে বিয়ে করার চিন্তা করে তখন কি হবে? বেচারা শ্যাপ তো পরে কাদার জায়গাও পাবে না। কথাটা শুনে সাথে সাথে সবাই হেসে উঠল, শুধুমাত্র রিয়া ছাড়া। মেয়েটা অগ্নি চোখে আমার দিকে চেয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে রিয়া প্রচুর রেগে আছে। আমি সেটা
বুঝেও নাও যার ভান করে থাকলাম। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট একটু মজা করার জন্যই কথাটা বললাম। এখানে এত সিরিয়াস হয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের হলুদ লাগানো শেষ হয়েছে? আমি উঠবো। আরে কই যাও? তোমার বিয়ে আর তুমি পালিয়ে যেতে চাইছো? এটা আবার হয় নাকি? বসে থাকো এখানে। রিয়ার কোনো কথা না বলে চোখ মুখ লাল করে সেখানেই বসে রইল। আচ্ছা, এবার তো আমার গায়ে হলুদ হবে, তাই না? হবে তো। তাহলে বসে আছো কেন? আম্মু কোথায়? মামা মামিকেও ডেকে পাঠাও। কিছুক্ষণের মধ্যে আম্মুর সাথে মামিও চলে এলো। কিরে আব্বু, ডাকলি আমাদের? কোথায় ছিলে তোমরা? জানো না আজকে থেকে তোমার ছেলের বিয়ে শুরু? গায়ে হলুদ কে লাগিয়ে দেবে? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে সব ব্যবস্থা করে রেখেছি। তাহলে তো হয়েই গেল। তো অপেক্ষা করছো কেন? এই যে আমি বসলাম, দাও। কাদের কাদের আমার হলুদ দেওয়ার ইচ্ছে দিয়ে দাও। ও হ্যাঁ, তিশা কই গেল? ওকে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। নিজের হবু স্বামীর গায়ে হলুদ স্ত্রীকে থাকতে নেই। ও আচ্ছা, তাহলে এবার অনুষ্ঠান শুরু করো। হুম। প্রথমে আম্মু আব্বু মামা মামি, পরে বন্ধু বান্ধব আরও সাথে যারা যারা ছিল সবাই এক এক করে আমাকে হলুদ মাখিয়ে দিতে শুরু করলো। রিয়া এগুলো দেখে চুপচাপ মাথা নিচু করে সেখানেই বসে রয়েছে। কি ব্যাপার, সবাই আমাকে হলুদ লাগিয়ে দিল, তুমি দেবে না? আসলেই তো। কি রে, তুই এখনো ছেলেটাকে হলুদ লাগিয়ে দিসনি? এই কাজটা তো সবার আগে তোর করা উচিত ছিল। কথাটা শুনেই রিয়ার মুখ চোখ পুরো লাল হয়ে গেল। প্রথমে কিছুক্ষণ আমার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ চোখটা নিজের আব্বু আম্মুর দিকে গেল। তাদের ব্যবহার দেখে রিয়া অনেকটা অবাক হয়ে আছে। কালকে যারা নিজে আমার বিয়ে ভাঙার কথা বলছিল তারা হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটাই রিয়ার মাথায় আসছে না। কি হলো? এভাবে কি চিন্তা করছিস? জলদি কর, এরপর আবার তিশাকেও হলুদ মাখাতে হবে। তার উপর আবার বিয়ে বাড়িতে কত কাজ পড়ে আছে। রাতে মেহেদি পরাত অনুষ্ঠানে তো আছে নাকি? বাটি থেকে হাতে হালকা কিছু বাটা হলুদ নিয়ে আমাকে মাখিয়ে দিতে এলো। আবার কি হলো, দাও মাখিয়ে। আরে কিছুক্ষণ চেয়ে থেকে আমাকে হলুদ লাগিয়ে দিল। আমার গায়ে হলুদের আয়োজন শেষ, এবার তিশার শুরু। তিশাকে হলুদ দেওয়ার সময় আমি সহ আমার সব বন্ধু বান্ধব মিলে সবাই অনেক ফাজলামি করলাম। আমিও ফাজলামি করে তিশাকে এত হলুদ মাখিয়ে দিয়েছি যে ওকে দেখতে পুরাই হলুদ পরি মনে হচ্ছে। আমার এমন কাণ্ড দেখে বিয়েবাড়ির সবাই হাসতে হাসতে শেষ। এদের মাঝে সবাই হ্যাপি থাকলেও শুধুমাত্র একজনের মুখে হাসি নেই। সে শুধু চুপচাপ দূর থেকে আমাদের দেখে যাচ্ছে। সন্ধ্যায় আবারও হাতে মেহেদি পরানোর অনুষ্ঠান শুরু হলো। রিয়া এদিকে বসেছে আর অন্য পাশে তিশা। রিয়া আর তিশার বান্ধবীরা দুজনেই হাতে মেহেদি দিতে গেল, কিন্তু শুরু করবে শুধু ঠিক তখনই সেখানে আমি এসে হাজির। আরে তোমরা করছোটা কি? কেন মেহেদি পরতে দেবে না? মেহেদি দেওয়ার হলে রিয়ার হাতে পরিয়ে দাও, তিশার হাতে দেওয়ার দরকার নেই। এটা আবার কেমন কথা? নিজের বিয়েতে তিশার হাতে মেহেদি দিতে দিবে না? আমি কি একটিবারও তেমন কথা বলেছি? শুধু এতটুকু বললাম তিশাকে তোমাদের মেহেদি পরিয়ে দিতে হবে না। বউটা যেহেতু আমার, তাই আমি নিজে তিশার হাতে মেহেদি পরিয়ে দিব। মানে? আরে এত অবাক হওয়ার কি আছে? আমার বউ চাইলে আমি তিশার হাতে মেহেদি পরিয়ে দিতে পারি। তাছাড়া আমি মেহেদি এতটা খারাপ পরাই না। কি বাবু, তোমার কি কোনো সমস্যা হবে আমি মেহেদি পরিয়ে দিলে? না, আমার কেন সমস্যা হতে যাবে? তাহলে তো হয়েই গেল। তোমরা রিয়ার হাতে মেহেদি পরিয়ে দাও আর আমি তিশার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছি। ওকে। রিয়াকে ওর বান্ধবীরা দু হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো। আমি তিশার পায়ের কাছে বসে তিশার হাতে মেহেদি দিতে থাকি। হাতে মেহেদি দিচ্ছি আর তিশার সাথে দুষ্টুমি করছি। এদিকে কেউ একজন ভুরুকুসকে আমার দিকে চেয়ে রয়েছে। আমার কাজ শেষ, দেখো তো কেমন হয়েছে। কই দেখি দেখি। বাহ ভাইয়া, আপনি তো খুব সুন্দর করে মেহেদি পরাতে পারেন, আর এত জলদি শেষ করে ফেললেন। আমাদের তো এখনো রিয়ার হাতে পরানো শেষই হয়নি। হেল্প করুন না প্লিজ। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি শুধু আমার হবু বউকেই মেহেদি পরিয়ে দিতে পারি। অন্য কোনো ব্যক্তিকে মেহেদি পরাতে আমার ভালো লাগে না। তাছাড়া তিশাও এসব পছন্দ করে না। একটু পরিয়ে দিন না ভাইয়া প্লিজ। সরি। আমি সেখান থেকে উঠে চলে এলাম। এদিকে রিয়া সেই শুরু থেকে আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। মানুষ বদলে যাবে এটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে যেতে পারে রিয়া সেটা কল্পনাও করতে পারেনি। হাতে মেহেদি দেওয়া শেষ হলে রিয়াও সেখান থেকে উঠে সরে যায়। আজ তিশা আর আমার বিয়ে। পুরো বাসায় মানুষের হইচই দিয়ে ভরপুর। একসাথে দুটো বিয়ে বলে কথা। তবে ওই মনে হয় এমন ব্যক্তি যে নিজের বিয়েতে মন খারাপ করে বসে আছে। এদিকে কেউ খুশি না থাকলেও একজন অনেক খুশি মনে হচ্ছে।
আর সেটা কেউ না, আমি। বন্ধুদের সাথে দিব্যি এনজয় করছি নিজের বিয়েতে, সারাক্ষণ কারো না কারোর সাথে হাসি তামাশায় মেতে রয়েছি। রিয়ার সাথে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছিল আমার। রিয়া কিছু বলার আগেই আমি পাশ কাটিয়ে অন্য কোথাও সরে গেছি। রিয়াকে দেখেও না দেখার ভান করে গেছি। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও একজন ঠিকই লক্ষ্য করছে। রিয়া নিজের রুমে বসে একা নীরবে চোখের পানি লুকাচ্ছে। এরই মাঝে হঠাৎ কেউ একজন রুমে প্রবেশ করলো। রিয়া কাউকে রুমে আসতে দেখে সাথে সাথে নিজের চোখের পানিটা মুছে ফেললো। কি করছো? কে? ও তুমি? বললাম রুমে একা একা বসে কি করছো? বাইরে সবাই খুঁজছে তোমায়। বাইরে একা থাকতে ভালো লাগছিল না, তাই রুমে চলে এলাম। তুমি যাও, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। জানো, রিয়া জীবনটা বড্ড অদ্ভুত। কখন কিভাবে মোড় বদলায় সেটা কেউ বুঝতে পারে না। হুম। তোমার কি মন খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন? শরীরটা একটু দুর্বল। আমার কেন জানে মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো আমায়। তোমার মন ভালো নেই, আর সেটা বিয়ে শুরু হওয়ার পর থেকেই। আমি শুরু থেকে সব লক্ষ্য করে আসছি। তুমি যে ভাবছো তেমন কিছুই না, আমি একদম ঠিক আছি। তোমার কথা ভুল হচ্ছে। সেটাই যদি হয়, তাহলে আজকে এত বড় একটা খুশির দিনে এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছো কেন? আসলে আসলে তুমি বাইরের দৃশ্য সহ্য করতে পারছো না, তাই তো? সেজন্য এভাবে রুমে একা বসে কাঁদছো। আমি কাঁদতে যাব কেন? তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আজকে আমার বিয়ে, খুশিতে প্রাণ খুলে নাচতে ইচ্ছা করছে। আর তুমি কিনা বলছো আমি হ্যাপি না। তাছাড়া বিয়েটা আমার, আমি খুশি থাকবো না তো কে থাকবে শুনি? কথাটা ভুল বললে। বিয়েটা শুধু তোমার একার না, সাথে নিলয়েরও, আমারও। আর কেন জানি মনে হচ্ছে আমাদের বিয়েটাতে তুমি খুশি নও। আমি যদি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারি, তাহলে সে করলে দোষ কোথায়? আমার তোমাদের বিয়েতে কোনো প্রবলেম নেই, উল্টো আমি হ্যাপি। তাহলে চোখে পানি কেন? তুমি মুখে বলছো এক কথা, আর তোমার চোখে ভাসছে অন্য কিছু। কোনটা সত্য ভাববো আমি? ও সরি, চোখে কিছু একটা পড়ে গেছে মনে হয়, সেজন্য হয়তো চোখ দিয়ে পানি ঝরছে। যেটা পারবে না সেটা করতে যাও কেন? তুমি হাজার চেষ্টা করেও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। মানে? দেখো, প্রত্যেকটা সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি, মান অভিমান লেগেই থাকে। আমাদের উচিত সেটাকে মানিয়ে নেওয়া। এতে করে আরও সম্পর্কটা মধুর হয়। আর যদি মানিয়ে নিতে না পারি, তাহলে সে সম্পর্কে ফাটল ধরে যায়, যেটা এখন তোমার আর নিলয়ের মাঝে ধরেছে। আমার কারো উপর কোনো রাগ অভিমান নেই। তাছাড়া নীলার সাথে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে আমার বিয়ে, সন্ধে হতে না হতেই আমি অন্য কারো হয়ে যাব, নতুন করে জীবন শুরু করব। আর শুধু আমি না, নীলায়ও তো তোমার সাথে আবার নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছে। পারবে নিলয়কে অন্য কারো হাতে তুলে দিতে? না পারার কি আছে? আর আমায় এত কথা জিজ্ঞেস করছো কেন? এমন ভাবে বলছো যেন নিলয়কে বিয়ে করতে চাচ্ছ না। আমরা আলাদা হয়ে যাচ্ছি, এজন্য তো সব থেকে তোমার খুশি হওয়ার কথা। তুমি সেদিনও আমাকে ভুল বুঝেছিলে, আর আজকেও সেই একই কাজটা করছো। নিজের জেদটাকে আর প্রাধান্য দিও না। এভাবে জেদের বশে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছ। অন্যদিকে নীলয় ঠিক একই কাজ করছে। এভাবে নিজের ইগো ধরে রেখে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিলে পরে কিন্তু পস্তাতে হবে। আমার কাউকে কোনো প্রয়োজন নেই, হয়তো আগে ছিল, কিন্তু এখন নিজে নিজে চলতে শিখে গেছি। তার মানে বলছো এই বিয়েটা তুমি আটকাবে না, তাই তো? হুম। ভেবে বলছো তো? দেখো, তোমায় আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, পারবে তুমি নিলয় ছাড়া একা থাকতে? তুমি না বললে আমি বিয়েটা করব না। আর যদি একবার আমার বিয়েটা হয়ে যায়, তাহলে এটা মনে রেখো, আর যাই হোক, নিলয়কে কোনোদিন তোমার ধারের কাছেও ভিড়তে দেব না। একবার যদি ধর্মমতে বিয়েটা হয়ে যায়, তাহলে ওকে আর এদেশেই থাকতে দেব না। ওকে নিয়ে দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব। তখন চাইলেও তুমি আর আমার নীলয়ের কাছে ফিরে আসতে পারবে না। আর যা বলবে একটু ভেবেচিন্তে বলো। আর হ্যাঁ, হাতের সময় কিন্তু অনেক কম। তিশা আর কিছু না বলে রিয়ার রুম থেকে বের হয়ে চলে এলো। এদিকে রিয়া তিশার কথাগুলো শুনে মাথা নিচু করে চুপচাপ ফ্লোরের দিকে চেয়ে আছে। চোখের কোণ দিয়ে সামনে পানি গড়িয়ে পড়ছে। কিছুতেই নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। পারবো, হ্যাঁ, খুব ভালো করে পারবো। কুত্তটা আমায় ছাড়া যদি অন্য কাউকে নিয়ে আনন্দ থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? পারবো না কেন? অবশ্যই পারবো। আমার কাউকে লাগবে না। এতদিন যখন একা থাকতে পেরেছি, তখন এখন কেন পারবো না? কুত্তা, হারামি ছেলে,
আমার কথা একটাবার ভাবলি না? আমার মুখের কথাই তোর কাছে সব হয়ে গেল। শুধু আমার উপরটাই দেখলে, মনের ভিতরে কি চলছিল একটা বারও বোঝার চেষ্টা করলি না। থাক তুই অন্য কাউকে নিয়ে, তোকে আমার কোনো প্রয়োজন নেই। তোকে ছাড়াই আমি জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি কি সত্যি কতটাকে ছাড়া ভালো থাকতে পারবো? যদি পারি, তাহলে বুকের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে কেন? বারবার কেন ওর ছবিটা চোখে ভেসে উঠছে? ওকে একটা নজর না দেখতে পারলে স্থির থাকতে পারি না কেন? না, আমি পারবো না, কোনোভাবেই সম্ভব না। হারামিটাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। সামান্য এই কয়টা দিনই আমার এত কষ্ট হচ্ছে। এবার যদি ওকে হারিয়ে ফেলে, তাহলে হয়তো আর বাঁচতেই পারবো না। কি করে আবার সবকিছু আগের মতো করব? আমি তো নিজ হাতেই সবকিছু শেষ করে ফেললাম। কিন্তু আমি তো এমন কিছু চাইনি। চেয়েছিলাম সামান্য ভালোবাসার পরীক্ষা নিতে। তাই বলে শয়তানটা আমাকে এত বড় সাজা দিবে? না, এটা হতে পারে না। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। আমি নিজে এই বিয়ে কখনোই হতে দিব না। নীলয় শুধুই আমার, ওকে আমায় ছাড়া অন্য কারো হতে দিব না। রিয়া আর কোনো কিছু না ভেবে রুম থেকে বের হয়ে আমাকে খুঁজতে যাচ্ছিল। এরই মাঝে হঠাৎ সামনে তাকিয়ে দেখে আমি ওর দিকে আসছি। দৌড়ে আমার সামনে গিয়ে দাঁড়াই। কিছুক্ষণ চেয়ে থেকে হুট করে আমাকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন আর চাইলেও কেউ আলাদা না করতে পারে আমাদেরকে। এদিকে রিয়া আমাকে হুট করে এভাবে জড়িয়ে ধরবে এটা আমি ভাবতেও পারিনি। অনেকটা আশ্চর্য হয়ে গেছি আমি। রিয়াকে নিজের কাছ থেকে অনেকটা কষ্টে ছাড়িয়ে নিলাম। কি হচ্ছেটা কি এসব? নিশ্চুপ কিছু না বলে আবার আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আরে করছোটা কি? ছাড়ো আমায়, কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। এই জায়গাটা শুধুই আমার। অন্য কেউ এই ধারে কাছে এলেও আমি তাকে শেষ করে ফেলবো। তোমার মাথা ঠিক আছে তো? কি সব পাগলের মতন কথা বলছো? না, আমি ঠিক আছি। তবে আগে হয়তো পাগলি হয়ে গেছিলাম, কিন্তু এখন সব ক্লিয়ার হয়ে গেছে। না, কোনো কিছু ঠিক হয়নি। তোমার মাথায় প্রবলেম আছে, এর জন্য পাগলের প্রলাপ বকছো। সরো, আমায় যেতে দাও। কোথায় যাবে তুমি? তুমি কি ভুলে গেছো আজ আমার বিয়ে? আম্মু বলল তিশাকে ডেকে দিতে, সাথে তোমাকেও। পার্লার থেকে লোক এসেছে, এখন তিশাকে বউ সাজাবে। বউ মানে? তিশা বউ সেজে কি করবে? তোমার মাথা মনে হয় গেছে। যার বিয়ে সে বউ না সেজে কি তুমি বউ সাজবে নাকি? অবশ্য বউ তোমাকেও সাজতে হবে, তবে সেটা আমার জন্য নয়, শিহাবের জন্য। তিশা কেন তোমার জন্য বউ সাজতে যাবে? বউ সাজতে হলে আমি তোমার জন্য সাজবো। তোমার মাথা মনে হয় পুরো গেছে। সরো, আমি যাব। তোমার হবু স্বামী শিহাব আমাদের এভাবে দেখলে ভুল বুঝতে পারে। তাছাড়া তিশারও এসব পছন্দ না। শিহাব ভাইয়া আবার কি বলবে? সে তো নিজের বিয়ে নিয়ে ব্যস্ত এখন। আর হ্যাঁ, তুমি এই বিয়েটা করছো না। বিয়েটা করছি না মানে পাগল নাকি? আর হ্যাঁ, নিজের হবু স্বামীকে কেউ ভাই ডাকে? ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? মানে? শিহাব আমার খালাতো ভাই। অস্ট্রেলিয়ায় দুজন একসাথে স্টাডি শেষ করেছিলাম। সেখানে খালাদের সাথেই থাকে। দেশে এসেছে বিয়ে করার জন্য। তো সেটা আমায় কেন বলছিস? তোমায় বলবো না তো কাকে বলবো? এখান থেকে চলে যাওয়ার পর সারাক্ষণ মন খারাপ করে থাকতাম। খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না। সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে তোমার জন্য চোখের জল ফেলতাম। আমার অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হতে থাকে। পরে খালা খালু জিজ্ঞেস করলে আমি তোমার ব্যাপার সবকিছু বলে দেই। সব শোনার পর তারা আমাকে দেশে ফিরে যেতে বলে, কিন্তু আমি না করে দেই। অনেকটা অভিমান জমে গেছিল তোমার উপর। যদি তুমি আমায় ফোন করতে, তখন আমি ইচ্ছে করেই ফোন তুলতাম না। যখন বাসা থেকে বলতো তুমি আমার সাথে কথা বলতে চাও, তখন আমি না করে দিতাম। কিন্তু বিশ্বাস করো, এসব করে আমি মোটেও শান্তি পেতাম না। তোমায় শাস্তি দিতে গিয়ে সব থেকে বেশি আমারই কষ্ট হতো। সেখানে তুমি হিনা প্রতি ক্ষণে ক্ষণে চোখের পানি ঝরিয়েছি আমি। তাহলে এত কিছু মানে কি? আমি যখন দেশে ফিরে আসার কথা ভেবেছিলাম, তখন হঠাৎ খালা সিহাব ভাইয়ের বিয়ে দেশে ঠিক করে ফেলেন। তাই তো ভাইয়াকে আমার সাথে দেশে আসতে হয়। যেহেতু অনেকদিন পর তোমার কাছে ফিরছে, তাই ভাবছিলাম একটু পরীক্ষা করব, দেখব আমায় এখনো আগের মতো ভালোবাসো কিনা। তাই তো ভাইয়ার সাথে সবকিছু প্ল্যান করে বুঝিয়ে বললাম। সাথে বাসাতেও আগে সবকিছু জানিয়ে দিলাম। শিহাব ভাইয়া পরে না করলেও একটা সময় আমার কথা রাজি হয়ে যায়। দেশে ফিরে তোমার সাথে মিথ্যে বিয়ের নাটক শুরু করলাম। আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিচ্ছিলাম, দেখতে চাচ্ছিলাম আমার এরূপ ব্যবহারে তুমি কেমন রিয়েক্ট করো। কিন্তু বিশ্বাস ছিল তুমি এখনো আমাকে পাগলের মতো ভালোবাসো। তোমার আমায় নিয়ে এভাবে রেগে যাওয়াটা
আমি খুব এনজয় করতাম। আমি জানতাম আর যাই হোক না কেন অন্য কারোর সাথে তুমি কখনোই আমাকে সহ্য করতে পারবে না। তাই তো ইচ্ছে করেই তোমার সামনে শিহাব ভাইয়ের সাথে এত মিথ্যে প্রেমের নাটক করতাম, যাতে তুমি এসব দেখে রেগে যাও। সব কিছুই প্ল্যান মাফিক চলছিল। আমি ভেবেছিলাম তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ করব, কিন্তু তার আগেই তুমি আমার নিজে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে দিলে। সেদিন যখন বাসা থেকে চলে গেছিলে, জানো আমার কত কষ্ট হচ্ছিল, কতখানি ভয় পেয়ে গেছিলাম তোমায় নিয়ে। বারবার তোমার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ পেয়েছি। তোমার টেনশনে তো আমার রাতের ঘুম উধাও হয়ে গেছিল। আর যখন বাসায় ফিরলে তখন এমন একটা কথা বলবে আর এমন একটা খবর শোনালে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমায় কিছু বলার সুযোগ না দিয়েই তুমি তিশাকে বিয়ে করার কথা সবাইকে জানিয়ে দিলে। জানো এই কথাগুলো শুনে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল। তোমার আর তিশার বিয়ের কথা শুনে আমার তো পুরো পৃথিবী ঘুরে গেছিল। তোমাকে সবকিছু খুলে বলবো, কিন্তু সেই সময়টা পাচ্ছিলাম না। তোমার আমায় এমনভাবে ইগনোর করাটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই তো আজ থাকতে না পেরে ছুটে যাচ্ছিলাম তোমার কাছে। প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি পারবো না তুমিহীনা বেঁচে থাকতে। তার মানে এতদিন যা কিছু ঘটেছে সবগুলো নাটক ছিল? আমি তোমায় ভালোবাসি কিনা সামান্য এতটুকু পরীক্ষা করার জন্য এত কিছু সাজালে? সরি, এমনটা আর কোনোদিন হবে না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, এবার আমায় ছাড়ো, অনেক কাজ বাকি পড়ে আছে। কোথায় যাবে এখন? বললাম না, পার্লার থেকে বউ সাজাতে লোক এসেছে, তিশাকে ডাকতে যাচ্ছি। তোমাকে তো সবই খুলে বললাম, এখন আবার তিশা বউ কেন সাজতে যাবে? বিয়ে তো আর হচ্ছে না। সরি রিয়া, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি এতদিন যা করে এসেছো সব মিথ্যা নাটক হলেও আমি মোটেও এখন নাটক করছি না। তোমার আমায় পরীক্ষা করার ছিল, করছো। আমায় যত কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল সেটাও পূরণ করে নিয়েছো। এখন আর কি চাও? সরি বললাম তো। বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি সামান্য কিছু নিয়ে এতটা ঝামেলা বেঁধে যাবে। জানলে কোনোদিনই এমনটা করতাম না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ক্ষমা সেটা তো তোমায় অনেক আগেই করে দিয়েছি। এখন আর নতুন করে ক্ষমা চাওয়ার কি আছে? নতুন করে জীবন শুরু করতে চেয়েছো, সো তাই করো। আমিও নতুন করে শুরু করতে যাচ্ছি। এমন করে কেন বলছো? তোমার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলার মতো শক্তি আমার মাঝে নেই। থাকো তুমি তোমার মতো, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবে না। আর হ্যাঁ, পেপারসটা এসে গেছে, আমি সাইন করে তোমায় এনে দিচ্ছি, পারলে তুমিও করে দিও। কিসের পেপারস? এত জলদি ভুলে গেলে? ডিভোর্সের কথা মনে নেই? নিজেই তো ডিভোর্স চাইছিলে কিছুদিন আগে, এখন এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ওসব তো সব মিথ্যে নাটক ছিল। সেটা তুমি করছো, বাট আমি না। আমি মোটেও নাটক করছি না। তোমার যা ভালো মনে হচ্ছে করছো, এখন আমার যা ভালো মনে হচ্ছে সেটাই করব। এই বিয়েটা হবে, আর আমি তিশাকেই বিয়ে করব। না, তুমি এ বিয়ে করবে না। তুমি শুধু আমার। আমি রিয়া বেঁচে থাকতে অন্য আরেকটা মেয়েকে কোনোভাবেই তোমার পাশে ঘিরতে দেব না। কেন? নিজে যখন অন্য আরেকজনের সাথে ছিলে তখন এই কথাটা মনে পড়েনি? আর যখন ভুল বুঝে আমায় ছেড়ে দেশ ছেড়ে চলে গেলে তখন কি একটিবারও এটা খেয়াল হয়নি তুমি একজনের বিয়ে করা স্ত্রী, তার অনুমতি না নিয়ে এভাবে চলে যাওয়াটা ঠিক না? কই, তখন তো ঠিকই নিজের জেদের কাছে অটুট ছিলে। এখন তাহলে কি হলো? নিশ্চয় ভয়ে মাথা নিচু করে আছে। শোনো, এখন তুমি কেন, বাসার সবাই যদি আমার আর তিশার বিয়েতে বাধা দিতে আসে আমি তাদেরকেও মানব না। কারণ আমি খুব ভালো করে জানি কাছের মানুষের থেকে কষ্ট পেলে ঠিক কতখানি ব্যথা লাগে। আমি চাই না এমন ব্যথা তিশাও আমার কাছ থেকে পাক। তোমরা সবাই যখন আমায় ভুল বুঝে দূরে সরে গিয়েছিলে তখন শুধুমাত্র এই তিশাই ছায়ের মতো আমার পাশে এসে থেকেছে। যখন নীরবে কারোর জন্য চোখে পানি ঝরিয়েছি তখন তোমরা দেখেও না দেখার ভান করে থেকেছো। কখনো আমায় বোঝার চেষ্টাটুকু মাত্র করনি। কিন্তু এই তিশা সেই ছোট্টবেলা থেকে আমার চোখের পানি আসার আগেই সেই পানি মুছে দেওয়ার চেষ্টা করে গেছে। কখনো যেন কষ্ট না পাই সেই ব্যবস্থাই করে গেছে শুধু। একেই বলে সত্যিকারে বন্ধু। সারা জীবন শুধু দিয়েই গেল। আমি চাই না আমার জন্য এখন সে কষ্ট পাক। বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। বলছি তো অন্যায় করে ফেলেছি, তাই বলি প্লিজ এত বড় শাস্তি দিও না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সরি, সম্ভব না। আমি তিশাকে কষ্ট দিতে পারবো না। সামনে থেকে সরো, আমায় যেতে হবে। না, সরবো না।
আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিন সম্ভব না। এ বিয়ে হবে না। স্ত্রীর সামনে আরেকটা বিয়ে করতে চাচ্ছ? লজ্জা করে না? পাগলামি করো না, কলারটা ছাড়ো। বললাম তো ছাড়বো না। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি যেতে দিব না তোমায়। কলারটা ছাড়তে বলছি কিন্তু। এ বিয়ে হবে না। কতবার বলবো তোকে? ভালোভাবে বলছি, কথা কানে যায় না না? এত ভাব কিসের তোর? বিয়ে করার খুব শখ, তাই না? এখান থেকে এক পাও সামনে বাড়াবি না, নাহলে খবর আছে। অনেক সহ্য করছি, আর না। শেষবারের মতো বলছি, কলারটা ছাড়ো। না, ছাড়বো না। ভালোই ভালো বলছিলাম, কথা কানে যায় না তাই না? এত কিসের নাটক তোর? একবার কাঁদিয়ে শখ মেটেনি, আবার এসেছিস গুছাতে যাওয়া জীবনটাকে নষ্ট করে দিতে। লজ্জা লাগে না ওই মুখে ভালোবাসার কথা বলতে? আর ভুলেও আমার সামনে আসবি না। আমার জাস্ট তোকে অসহ্য লাগে। কথাগুলো বললেই আমি সেখান থেকে চলে এলাম। আর রিয়া গালে হাত দিয়ে ভেজা নয়নে আমার জাত দিকে একধানে চেয়ে আসছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রিয়ার। আমার বলা কথাগুলো কাটার মতো বিঁধছে ওর বুকে। আমি ওকে ছেড়ে যাব এটা ভাবতেই কষ্টে বুকটা হা হা করে ওঠে রিয়ার। আমি যাওয়ার পর সেখানে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রিয়া। কি করবে কিছুই ভাবতে পারছে না সে। বারবার আমার বলা কথাগুলো কানে ভাসছে রিয়ার। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে হঠাৎ দৌড়ে মামা মামি ও শেষে আব্বুর কাছে গেলেও বিয়েটা ভাঙানোর জন্য। কিন্তু ফলস্বরূপ তারা সবাই রিয়াকে নিরাশ করে দিয়েছে। কেউ আর এসব বিষয় নিয়ে কথাও বলতে চায় না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। পুরো বাসায় এখন আত্মীয়স্বজন আর নানান লোকজন দিয়ে ভর্তি। আর কিছুক্ষণ পর আমার আর তিশার বিয়ে শুরু হবে। প্রথমে শিয়াবের বিয়ের কাজ চলছে। ওর বিয়েটা সম্পূর্ণ হলেই তিশা আর আমার পালা। তিশা বউ সেজে বসে আছে, পাশে আমি। এদিকে রিয়া অনেকবার আমার কাছে বিয়েটা না করার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু আমি সেদিকে কোনো কান দেইনি। তিশার কাছে গিয়ে কিছু বলবে সে সুযোগটাও আমি রিয়াকে দিচ্ছি না। সারাক্ষণ তিশার পাশে পাশে বসে আছি। শিয়াবের বিয়ের কাজ শেষ, এবার আমার আর তিশার বিয়ের পালা। কাজী সাহেব এক এক করে বিয়ের সব কাজ করতে লাগলো। আমি চুপচাপ সেখানেই বসে আছি। রিয়া আর সহ্য করতে না পেরে বিয়ের আসন থেকে দৌড়ে ছাদে চলে যাই। দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই। তিশাকে আমার পাশে বসতে দেখে রিয়ার কলিজাটা কষ্টে ফেটে যাচ্ছে। তখন মনে হচ্ছিল কেউ একজন ছুরি চালিয়ে দিয়েছে। রিয়ার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। এত রাগ আমার উপরে, এত অভিমান? না হয় একটু ভুল করে ফেলেছি, তাই বলে ভুলের এত বড় সাজা দিচ্ছ আমায়? এভাবে কাঁদাচ্ছ? একটি বারো কি ক্ষমা করা যেত না? এভাবে পর করে দিচ্ছ আমায়? আমার কথাটি একটি বারো ভেবে দেখলে না? নিজের অভিমানটাই বড় করে দেখলে? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি মানছি তো আমার অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। সেটার জন্য তোমার কাছে তো ক্ষমা চেয়ে নিলাম। কি এমন হতো আমায় ক্ষমা করে দিলে? আগে তো এর চেয়ে কত শয়তানি ফাজলামি করেছিলাম তোমার সাথে। কই, তখন তো এমন করনি। তাহলে আজ কেন এমনটা করলে? এই তোমার ভালোবাসা? তুমি ভুল করলে সেটা ভুল না, আর আমি করলে সেটা অন্যায়, এটা বুঝালে আমায়। সেদিন আমি অভিমান করে দূরে সরে গেছিলাম, সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তুমি যেটা করছো সেটা কি আজ ঠিক হচ্ছে? তুমিও তো সেই একই ভুল করছো। কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া এই রিয়া শূন্য। আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। সেদিনের পর থেকে 5টা বছর কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি। এবার যদি এভাবে দূরে সরিয়ে রাখো, সত্যি বলছি প্রাণহীন হয়ে যাব। বড্ড ভালোবাসি তোমায়, প্লিজ এভাবে দূরে সরিয়ে রেখো না। খুব কষ্ট হচ্ছে জানো, যখন ভাবি তুমি ছেড়ে চলে যাবে। দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে রিয়ার। আমার কথা ভাবছে আর চিৎকার করে কাঁদছে। এরই মাঝে নিচে বিয়ে পড়ানো শেষ। এখন নতুন বউ মানে তিশাকে বাসায় নিয়ে যাওয়ার পালা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছাদে এসে রিয়াকে সে খবর জানিয়ে গেল। খবরটা শুনে রিয়া কিছুক্ষণ বাচ্চা মেয়ের দিকে করুণ চোখে চেয়ে রইল। চোখে আর কোনো পানি নেই। অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। রিয়া কিছু না বলে চুপচাপ ছাদের এক কর্নারে বসে পড়ল। নিচে বেশ হড়গোল শুরু হয়ে গেছে। রিয়া ছাদ থেকে নিচে তাকিয়ে দেখছে এক এক করে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। তিশাকে দেখতে পেলেও আমাকে কোথাও দেখতে পেল না। রিয়ার চোখ শুধু আমাকেই খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ আমি সেখানেই উপস্থিত হই। রিয়া একবার আমার দিকে চেয়ে তারপর অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। রাত এখন 12টা পার। রিয়া এখনও ছাদে বসে আছে। আমিও তিশার বিয়ের গাড়ি নিয়ে বের হয়ে এলাম। রিয়ার খালাতো ভাই আজকে যাবে না, সে বউ নিয়ে রিয়াদের বাসাতেই আছে। হয়তো কিছুক্ষণ পর বাসর ঘরে গিয়ে নিজের নতুন বউয়ের সাথে মধুর সময় পার করবে।
কিন্তু নিলয়, সেও কি এখন তিশার সাথে? আর কিছু ভাবতে পারছে না রিয়া। আবারও চোখগুলো ঝাপসা হয়ে আসছে রিয়ার। কি রে, তুই এত রাতে ছাদে বসে কি করছিস? আর এতক্ষণ ধরে কই ছিলি? বিয়ের সময় তোকে দেখলাম না। আসলে তো কিরে মামুনি, তুই নিচে না থেকে এখানে কি করিস? আর চোখ মুখের অবস্থা এমন কেন? একদম মামনি বলবে না আমায়। আমি কোনো মামনি নই। তোমরা আমার কেউ না। যারা আছে সবাই এক একটা স্বার্থপর। তোমরা সবাই মিলে আমার জীবনটা ধ্বংস করে দিলে। এমন করে কেন বলছিস মামুনি? আমরা আবার কি অপরাধ করলাম? কি করনি সেটা বলো। তোমরা সবাই এক একটা মির্জাফর। না, মির্জাফর না, তোমরা সবাই এক একটা রাক্ষসী। সুন্দর আমার সংসারটাকে খেয়ে ফেললে। আমি ভাবতেই পারিনি তোমরা আমার সাথে এমনটা করতে পারো। আমাদের কি দোষ বল? তুই তো নিজেই। আমি নিজেই কি? হ্যাঁ, তোমরা তো সব জানতে। বলো, জানতে না? তারপরেও কেন এমন করলে? এভাবে নিজের মেয়ের জীবনটা শেষ করে দিতে পারলে আম্মু? আমি কি করব বল? নীলেই তো বললো। ওই কুত্তা বললো আর তুমি সব মেনে নিলে? একটিবারও আমার কথা ভাবলে না? আমি যখন বিয়েটা আটকানোর কথা বললাম তখন তো আমার একটি কথাও শুনলে না। চুপচাপ বিয়েটা মেনে নিলে। রিয়া মামুনি, এভাবে কাঁদছিস কেন? আগে শান্ত হ, তারপর আমার কথাগুলো শোন। তুমি কোনো কথা বলবে না। এখানে সবচেয়ে বড় ঋণে খান তো তুমি। কি করে পারলে এমনটা করতে? তুমিও তো জানতে, তাই না? আমি তোমার থেকে এমনটা আশা করিনি। খুব ভালোবাসতাম তোমায়, কিন্তু তুমি সেই ভালোবাসার এই প্রতিদান দিলে। মামুনি, আমার কথাটা তো শোন। আমার কারো কোনো কথা শোনার ইচ্ছে নেই। আর তুমি এখানে কি করছো? তোমার না এখন নিজের বাসায় থাকার কথা? হাজার হোক একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তা নতুন বউকে বাসায় থাকতে আমাদের বাসায় কি করো? যাও গিয়ে নিজের বউকে বরণ করো। আমার ছেলের বউ এখানে থাকতে অন্য জায়গায় গিয়ে কি করব? একদম মিথ্যা বলবে না। আমি নিজে তোমার ছেলেকে আর তিশাকে গাড়ি নিয়ে বের হতে দেখলাম। এখন আমার সামনে মিথ্যা বলছো, তাই না? দেখে নেব সব কটাকে, দেখে নেব। কাউকে ছাড় দেব না। আমি আজকেই সুইসাইড করব। আর তার আগে সেখানে তোমাদের সবার নাম লিখে দিয়ে যাব। সেখানে সবার আগে নাম থাকবে তোমার ছেলের। বিয়ে করার খুব শখ, তাই না? বের করছি বিয়ে করা। সবাইকে যদি জেলের ভাত না খাইয়েছে, আমার নাম রিয়ানা। শুধু দেখতে থাকো আমি কি করি। আরে আমার কথাটা তো শোন। পুরো কথা না শুনে এভাবে চলে যাচ্ছিস কেন? রিয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলো। এদিকে রুমের বাইরে বেশ কিছুক্ষণ ধরে রিয়াকে সবাই ডেকেই চলেছে, কিন্তু রিয়া দরজা খুলছে না। মেয়েটা বিছানায় বসে সামনে কেঁদেই চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবাই দরজার কাছ থেকে সরে গেল, কারণ তারা জানে রিয়া আর যাই করুক কখনো সুইসাইড করতে যাবে না। রিয়া যে এগুলোকে অনেক ভয় পায় সেটা সবাই অনেক ভালো করেই জানে। রিয়া রুমের জানালার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে বাসার গেটটা খুব ভালোভাবে দেখা যায়। ঘন্টাখানেক আগে এই গেট দিয়েই নিলয়ের গাড়ি বের হয়ে গেছিল। এ কথাটা মনে হতেই রিয়ার বুকটা ধুক করে উঠল। এক ধ্যানে বাইরের দিকে চেয়ে রইল। হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন গাড়ি নিয়ে বাসার ভিতরে প্রবেশ করছে। গাড়িটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে এটা তখন আমার নিয়ে যাওয়া গাড়ি। গাড়িটা বাসার ভিতরে ঢুকে এক সাইডে পার্ক হলো। এরপর সেই গাড়ির ভেতর থেকে কেউ একজন বাইরে বের হলো। যদিও তখন অনেক রাত, কিন্তু রিয়ার গাড়ির মানুষটাকে চিনতে খুব একটা সমস্যা হয়নি। আমাকে এখন এভাবে দেখে রিয়া কিছুটা অবাক হয়ে যায়। একদম সাধারণ দিনের মতো কাপড় পরে আছি আমি, গায়ে বিয়ের কোনো পোশাক নেই। আবছা আলোয় রিয়া ভালো করে চেয়ে দেখলো আমার মুখটা, চোখ অন্ধকার হয়ে আছে। কিন্তু কেন? আর তিশা কই? এখন তিশার সাথে বাসর ঘরে না থেকে এখানে কি করছি? আমি গাড়িটা বন্ধ করে সোজা বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে এসে দেখি আম্মু ড্রয়িং রুমে বসে আছে। আমি কিছু না বলে দৌড়ে নিজের মায়ের কোলে মাথা দিয়ে চুপচাপ কাঁদতে শুরু করলাম। আমাকে এভাবে কাঁদতে দেখে সবাই খানিকটা অবাক হয়ে যায়। এভাবে ছোট বাচ্চাদের মতো কাঁদছিস কেন? এমনভাবে কাঁদছিস যেন মেয়েটা তোকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেল। এতদিনের খেলার সঙ্গীকে কিভাবে যেতে দেই বলো? কত করে বললাম দেশে আমাদের সাথেই থেকেই যেতে, কিন্তু আমার কথা মানলই না, চলে গেল দেশ ছেড়ে। পাগল ছেলে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। তাছাড়া সারা জীবন কি তোর সাথে পড়ে থাকবে নাকি? ওর স্বামী সংসার হবে না? একদিন না একদিন তো তিশার বিয়েই হতো, সেটা আজ হোক আর কাল। এখন বল, ওদের কোথায় নামিয়ে দিয়ে এসেছিস? সোজা এয়ারপোর্টে। ওর যাওয়ার পর আমি বাসায় ফিরলাম। জানো আম্মু, পাগলিটা যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। ওর এমনভাবে কাঁদতে দেখে আমার বুকের মাঝে প্রচুর ব্যথা হচ্ছিল। আমি এত করে
থেকে যেতে বললাম, কিন্তু মেয়েটা আমার কথা মানলো না। উল্টো বলল 3 বছর পরে আবার দেশে ফিরবে। এই কথাটা বলার আগে একটিবারও আমার কথা ভাবলো না। এখন আমি কার সাথে নিজের সব কিছু শেয়ার করব? কাকে নিজের মাঝে লুকিয়ে রাখা গোপন কথাগুলো শোনাবো? বড্ড জ্বালাতাম মেয়েটাকে, কিন্তু তারপরও পাগলিটা সারাক্ষণ আমার পাশে বেস্ট ফ্রেন্ড হয়ে থেকেছে। আজকের পর থেকে তিশাকে দেখতে পাবো না, কথাটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আম্মু কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার এমনভাবে কাঁদতে দেখে আম্মুও চোখের পানি বেঁধে রাখতে পারেনি। এদিকে রিয়া কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ শুনে বাইরে এসে আমাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। রিয়া কিছু বলতে যাবে, ঠিক সেই সময় আমি কথাগুলো বলা শুরু করে দিলাম। আমাদের কথাগুলো শুনে রিয়া নিজেরও চোখ দিয়ে পানি চলে এসছে। এর মানে নিলয় আর তিশার বিয়ে হয়নি? কিন্তু তখন যে দেখলাম তিশার বিয়ে পড়ানো হচ্ছে, তাহলে ওটা কে ছিল? তিশার বিয়েটাই বা কার সাথে হলো? আর হঠাৎ তিশা গেল কোথায়? এইসব কথা যখন রিয়ার মাথা খেয়ে ফেলেছে, ঠিক সেই সময় হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে কেউ একজন টেক্সট মেসেজ পাঠিয়েছে। মেসেজটা ওপেন করে দেখে তিশার পাঠানো। পাগলটাকে রেখে গেলাম, দেখে রেখো, বড্ড ভালোবাসে তোমায়, আর কষ্ট দিও না। তুমি যখন ছিলে না তখন অনেক কষ্টে ওকে সামনে রেখেছিলাম, অনেক কেঁদেছে সে সময়। নিজের খুব কাছের কাউকে তোমায় দিয়ে যাচ্ছি, ভুলেও যেন ছেলেটা কোনোদিন তোমার হতে কষ্ট না পায়। নিজেদের সব রাগ অভিমান ভুলে আবারও এক হয়ে যাও। আর হ্যাঁ, আমি সরি, কিছু মনে করো না, তোমায় কষ্ট দিতে চাইনি। নিলয়ের কথায় আমায় বিয়ের এই মিথ্যে নাটকটা করতে হলো। আসলে কি জানো, আমি ওর কোনো কথা আমি ফেলতে পারি না। এখানেই কেন জানি আমার সবচেয়ে বড় দুর্বলতা। আর হ্যাঁ, নীলকে কোনোদিন ভুল বুঝো না। ছেলেটা আমায় শুধু নিজের খুব কাছের একজন বন্ধু ভাবে, সেটা ছাড়া আর বেশি কিছু না। যাক, এসব কথা এখন রাখো। শোনো, আমি আমার স্বামীর সাথে দেশের বাইরে যাচ্ছি, ফিরবো খুব জলদি। আমি ফিরে এসে যেন সব কিছু আবার আগের মতো দেখি, সব ভুলে নতুন করে শুরু করতে যাচ্ছি। তাই আমিও চাই আমার বেস্ট ফ্রেন্ডও যেন সব আবার আগের মতো শুরু করে দেয়। জানি এটা এত সহজ হবার নয়, পাগলটা তোমার উপর অনেক মান অভিমান করে আছে, হয়তো সহজে তা ভাঙার নয়। কিন্তু একটা কথা মনে রেখো, আমরা মেয়েরা সব করতে পারি। একটা ছেলের রাগ ভাঙানো আমাদের কাছে খুব কঠিন কিছু না, হয়তো একটু সময় লাগবে, কিন্তু হাল ছাড়বে না। আল্লাহর কাছে দোয়া রইল, তোমরা সুখী হও। মেসেজটা সিন করে রিয়া কিছু না বলে মুখ চেপে কান্না করতে লাগলো। তবে এটা দুঃখের কান্না নয়, কিছু একটা হারিয়েও ফিরে পাওয়ার কান্না। ফোনটা হাতে নিয়ে সাথে সাথে তিশার ফোনে ফোন দিল, কিন্তু ফোন অফ দেখাচ্ছে। রাতে রিয়া কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন উঠে দেখে অনেকটা বেলা হয়ে গেছে। এর মানে নিলয়ও এখনও জেগে আছে। এই কথা ভাবতেই রিয়া দৌড়ে রুমের বাইরে চলে এলো। নিচে এসে দেখে আম্মু রান্নাঘরে রান্না করছে। রিয়া দৌড়ে সেখানে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বাচ্চা মেয়েদের মতো কাঁদতে শুরু করে দেয়। রিয়াকে এভাবে কাঁদতে দেখে আম্মু হাসতে শুরু করে দেয়। আবার কি হলো? এভাবে পিচ্চি মেয়েদের মতো সকাল সকাল কাঁদছিস কেন? তুমি খুব খারাপ, আমার সাথে এমনটা করতে পারলে? এত কিছু কিভাবে লুকোলে আমার থেকে? তোকে তো সব বলতেই চাইছিলাম, কিন্তু বলতে আর দিলি কই? তার আগেই তো আমাদের নানান কথা বলে ভয় দেখানো শুরু করে দিলি। আর হ্যাঁ, সরি রে, আমরা সব জেনে শুনে তোর সাথে এমনটা করেছি। আসলে তোর আর শিহাবের নাটকের ব্যাপারটা কিভাবে যেন নিলয় জেনে যায়। পরে আমাদের কাছে জানতে চাইলে আমরা প্রথমে না বললেও এক সময় সত্য বলে দিই। সবটা জানার পর ছেলেটা অনেক রেগে যায়। তারপর হঠাৎ বলে সেও তোর মতো সেম কাজ করবে, সেটাতে নাকি আমাদের সবাইকে সাহায্য করতে হবে। পরে কি হলো সেটা তো তুই নিজেই দেখলি। খুব ভালো করছো, এই আমায় ভালোবাসো তাই না? ছেলেকে পেয়ে আমার কথা ভুলেই গেলে। জানো কত কষ্ট পেয়েছি আমি তোমাদের এই মিথ্যে নাটকে? আমাদের দোষ কই? তোমরা সবাই তো ধোয়া তুলসী পাতা। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তিশা যদি তোমাদের ছেলের সাথে বিয়ে না হয়, তাহলে ওর বিয়েটা হলো কার সাথে? আর হঠাৎ করে এভাবে কোথায় চলে গেল? তিশার বিয়ে হয়েছে তানভীরের সাথে। সে ওর ছোটবেলার বন্ধু ছিল। ছোটবেলা থেকেই তারা তিনজন একসাথে মানুষ হয়, কিন্তু হঠাৎ কোনো এক সমস্যার কারণে পুরো পরিবার সহ আমেরিকা চলে যেতে হয়। ছেলেটা সে ছোটবেলা থেকে তিশাকে পছন্দ করত। তিশাকে অনেকবার এই কথা বলেছিল, কিন্তু তিশা তখন কিছু বলেনি।
কেন কিছু বলেনি সেটা জানি না, কিন্তু যখন তুই তোর খালার কাছে চলে যাস সে সময় হঠাৎ করে তিশা তানভীরকে হ্যাঁ বলে দেয়, কিন্তু সাথে বলে যতদিন তুই দেশে ফিরবি না ততদিন মেয়েটা বিয়ে করবে না। এর মানে তোমরা সবাই আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিলে শুধুমাত্র আমাকে কাঁদানোর জন্য? আমাদের ভুলেও দোষ দিতে আসবি না, ঝামেলা তোরা শুরু করেছিলি, আমরা তো শুধু মাঝখানে বসেছিলাম। সবার নাটেরগুলো তো তোমরাই। এখন বলো, তোমাদের সেই গুণধর ছেলে কই? রুমে ঘুমিয়ে আছে মনে হয়, কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল। জ্যাক্সা তো কি হয়েছে, আমরা কি রাত জাগিনি? পুরুষ মানুষ এত বেলা করে ঘুমোয়? আমি কিছুদিন দেশে ছিলাম না বলে তোমরা সবকিছু নষ্ট করে দিয়েছো। তো গেছিলি কেন? সেটা তো তোমার ছেলের জন্যই। মানে? না কিছু না। আচ্ছা কি করছো এখন? কফি বানাচ্ছি তোর জামাইয়ের জন্য, তুই কি কফি খাবি? না, আমার খাওয়া লাগবে না, তোমরা যাও, আমি নিজে বানিয়ে নিয়ে যাচ্ছি। কফিটা আগে বানিয়ে দেই। আমি কি ছোট বাচ্চা নাকি সামান্য কফি বানাতে পারবো না? যাও তো এখান থেকে। যাক, এখন ভালো করে লাট সাহেবের জন্য কফি বানাই। এমনিতেই হয়তো বেচারা আমার উপরে রাগ করে বসে আছে, দেখি যদি আমার হাতে কফি খেয়ে হারামিটা একটু রাগ কমাতে পারি। রিয়া কফিটা বানাচ্ছে আর নিজ মনে গুনগুন করছে। কফি বানানো শেষ হলে সেটা হাতে নিয়ে আমি যে রুমে ঘুমিয়ে আছি সেখানে চলে এলো। রুমের দরজাটা খোলাই ছিল, তাই আর কষ্ট করতে হয়নি। রুমে এসে দেখে আমি নিষ্পাপ বাচ্চাদের মতো বিছানার এক সাইডে ঘুমিয়ে আছি। শীতের সকাল, তাই হয়তো হালকা শীত লাগছে, সেজন্য আমি গুটিসুটি হয়ে আছি। রিয়া বিছানার পাশে থাকা চাদরটা নিয়ে আমাকে আরো ভালো করে ঢেকে দিল। বিছানায় মাথার পাশে বসে একদানে আমার মাথায় হাত বুলে দিচ্ছে। আজও বহু বছর পরে রিয়া আমাকে এত কাছে পেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে আমার বুকে মাথা দিয়ে ফেলেছে রিয়া সেটা বুঝতেই পারিনি। এ কি, তুমি এখানে কেন? আসতে পারি নাকি? তোমাদের বাসা, সেহেতু তুমি আসতেই পারো, কিন্তু তাই বলে কারো রুমে ঢোকার আগে দরজায় নক করতে হয়, সেটা কি ভুলে গেছো? আমি মোটেও কিছু ভুলিনি, সবকিছু ভালো করে জেনে বুঝে এখানে এসেছি। তাছাড়া আমি কি বাইরের কেউ নাকি? তুমি আমার ভিতরের কেউ না। এখন বলো কি জন্য রুমে এলে? কফি নিয়ে এসেছি তোমার জন্য। ধন্যবাদ, কিন্তু আমি এখন কফি খাবো না, কফি খাওয়া ছেড়ে দিয়েছি। আর কিছু? তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? এখনো কি রেগে আছো? সরি সরি বলছি তো, মাফ করে দাও না আমায়। অন্যদিকে মুখ ফিরিয়ে আছি আমি। এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি বললাম তো জীবনে বেঁচে থাকতে আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। চলো না, সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করি। সবকিছু শুরু করার জন্য একটা সুন্দর মন লাগে, যেটা তোমার কাছে নেই। আর নতুন করে কি বা শুরু করার আছে? সব তো শেষই করে দিয়েছো। আমার আর নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছে নেই। প্লিজ এমন ভাবে বলো না। আমার কথা বলতে আর ভালো লাগছে না, প্লিজ তুমি এখন রুম থেকে চলে যাও। না, আমি কোথাও যাব না, সারাক্ষণ তোমার সাথেই থাকবো। আর কত কষ্ট দেবে বলো তো? এত কাঁদিয়েও কি তোমার মনে একটু মায়া লাগছে না আমার জন্য? আমি কাউকে কাঁদাতে যাইনি, উল্টো কে একজন আমাকে অনেক কাঁদিয়েছে। এই ছোট্ট মনের মাঝে খুব খুব করে কষ্ট দিয়েছে। মানছি ভুল করে ফেলেছি তোমার সাথে, কিন্তু সেটা তো সামান্য। তুমি যা করছো সেটা কি রাইট হচ্ছে? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছ আমায়। বিশ্বাস করো, আমি তোমার এই অবহেলা নিতে পারছি না। ছাড়ো আমায়, আমি অফিসে যাব। করুণ চোখে চেয়ে আছে রিয়া। আমি আর কোনো কথা না বাড়িয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। রিয়া তখন আমার দিকে মন খারাপ করে চেয়ে আছে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, সাথে রিয়াও। আমি ফ্রেশ হয়ে সোজা সেখানে চলে এলাম। আম্মু, আমি অফিসে গেলাম। আর হ্যাঁ, আজকে বাসায় চলে এসো। আমি অফিস থেকে সোজা ওই বাসায় চলে যাব। তুই না অফিস থেকে বেশ কিছুদিন ছুটি নিয়েছিলি, তাহলে হঠাৎ অফিস কেন? খুব জরুরি কাজ পড়ে গেছে, তুমি বিকেলে বাসায় চলে এসো। অফিসে যাচ্ছিস যা, এত জলদি বাসায় কেন ফিরতে বলছিস? অফিস থেকে সোজা এখানে ফিরলেই তো হয়। তাছাড়া আমি এখানে আরও কিছুদিন থেকে যাব ভাবছি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, তুমি যতদিন খুশি এখানে থাকো। আমি বাসায় চলে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে ডাক। এই কই যাও? নাস্তা করনি তো? আমি সকালবেলা কোনো নাস্তা করি না, অনেক কাজের চাপ আছে, চলি। আর যদি নাস্তা করার দরকারও পড়ে তাহলে বাইরে গিয়ে করে নিব। আমায় নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। মামির বাসা থেকে বের হয়ে আমি সোজা অফিসে চলে গেলাম। এখানে এসে আর কোনো কিছুই ভালো লাগছে না আমার। আসলে অফিসে আমার তেমন কোনো কাজ নেই,
শুধুমাত্র সেখানে থেকে চলে আসার জন্য মিথ্যা বলেছি আমি। সারাদিন এখানে সেখানে ঘুরে ফিরে প্রায় সন্ধ্যা নাগাদ নিজের বাসায় ফিরলাম আমি। যদিও বাসায় আসার আমার কোনো ইচ্ছে করছিল না। যেখানে কেউ নেই সেখানে একা একা থেকে কি করব? মন তো সেই রিয়ার বাসাতেই পড়ে আছে আমার। বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। মুড অফ, তাই সোজা বিছানায় শুয়ে পড়েছি। বিছানায় শুয়ে চুপচাপ নিজের রুমে চারপাশটা দেখছি। আজ রুমটা কেন জানি আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। অগোছালো রুমটা পুরো সুন্দর করে সব জিনিসগুলো গুছিয়ে রাখা, যেন সদ্য কেউ এসে রুমটা গুছিয়ে দিয়ে গেছে। মাথাটা ধরেছে বলে আমি ফ্রেশ হওয়ার জন্য সোজা বাথরুমের দিকে এলাম। বাসা যেহেতু ফাঁকা, তার উপর নিজের রুম বলে কোনো কিছু না ভেবেই সোজা ভিতরে ঢুকে যাই আমি। এদিকে কেউ একজন সেখানে গোসল করছে, সেটা বাইরে থেকে বুঝে উঠতে পারিনি আমি। বাথরুমে হঠাৎ না বলে ঢুকে পড়ার ভিতরে যে ছিল সে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ভয় চিৎকার দিতে যাবে, ঠিক সেই সময় আমাকে দেখে আর কিছুই বলল না, উল্টো আমার খুব কাছে চলে এলো। এদিকে আমার সে তখন থেকে যায় অবস্থা। আমি কল্পনাও করতে পারিনি বাথরুমে এই সময় কেউ থাকবে, তাও আবার নিজের রুমে। তাছাড়া বাসায় তো কেউ ছিল না, তাহলে রিয়া কোথা থেকে আসলো? আমার মাথায় তো কোনো কিছুই ঢুকছে না। ভিতরে চুপচাপ ছোট্ট বাচ্চাদের মতো হা করে রিয়ার দিকে চেয়ে আসি। কিছুতেই চোখ ফেরাতে পারছি না সামনে থেকে। রিয়াকে এরূপ ভেজা অবস্থা দেখে আমার কথা বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? কি দেখছো এভাবে? কারো রুমে এভাবে না বলে কেউ হুট করে ঢুকে পড়ে? কথা বলছো না কেন? আর এমন মুখ হা করে রেখেছো কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। কথাটা শুনতেই আমার মুখটা বন্ধ হয়ে যায়। আসলে আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি বাবু? দেখো, আমি এ কি, তুমি এত ঘামছো কেন? হঠাৎ কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিকই আছি। না, আমার তো মনে হয় না। এভাবে কাঁপছো কেন? এ কি, তোমার হার্টবিট এত বেড়ে গেল কেন? আসলে বলো। পানি খাবো। কোনো মতে নিজেকে রিয়ার থেকে ছাড়িয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। আর একটু সময় যদি ভিতরে থাকতাম তাহলে কিছু একটা হয়ে যেত। আমি রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে এলাম। আমার পুরো মাথাটা হ্যাং হয়ে আছে। চোখের সামনে বারবার শুধু তখনকার দৃশ্যটা ভাসছে আমার। এদিকে রিয়া তখন আমার এরূপ অবস্থা দেখে হাসতে হাসতে অবস্থা শেষ। নিজেকে খুব বড় বীর পালোয়ান বলে বেড়াও। এখন কি হলো তোমার? আমার সামনে আসতে না আসতেই পালনগেরি ফুর হয়ে গেল। খুব তো অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে পারো, তাহলে এখন কি হলো? রাগ এখন কই গেল? আমাকে তো চেনো চান্দু, আমি হলাম রিয়া। তবে সময়ের সাথে নিজেকে কিছুটা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু ভুলে যেও না ভিতরে ভিতরে আমি সেই আগের রিয়াই আছি। আমার খুব ভালো করে জানা আছে তোমার মতো শয়তানকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায়। দেখি আমার থেকে কতদিন দূরে সরে থাকতে পারো। একবার যখন তোমার ঘাড়ে ঝুলেছি, তখন হাজার চেষ্টা করলেও আমাকে সেখান থেকে নামাতে পারবে না। আর বাথরুমে না থেকে কাপড়টা চেঞ্জ করে বাইরে বের হয়ে এলো রিয়া। রুমে এসে দেখে আমি সেখানে নেই। পুরো বাসায় খুঁজে যখন কাউকে না পেয়ে রিয়া তখন সোজা ছাদে চলে এলো। ধীর পায়ে আমার কাছে এসে বসলো। তুমি এখানে কি করছো? মানে? নিজের বাসায় না থেকে আমার বাসায় এলে কেন? আমার না, বলো আমাদের। ভুলে যেও না এটা শুধু তোমার একার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। সো আমি যখন খুশি তখন এখানে আসতে পারি। না, পারো না, কারণ এটা আমার বাসা। আমার বাসায় আসতে গেলে আগে আমার কাছে অনুমতি নেওয়া লাগবে। সমস্যা কোথায়? হোক তোমার বাসা, সবই তো আমার। তোমার মানে? তোমার যা কিছু আছে সবই তো আমার। আমার সবকিছু তোমার কেন হতে যাবে? কারণ তুমি নিজেই তো আমার সম্পত্তি। যার জিনিস সেই যদি আমার কাছে বাধা থাকে, তাহলে সবকিছু তো তার আমারই হবে, তাই না? বাধা আছে মানে? কি সব পাগলির মতন কথা বলছো? বাধাই তো। স্বামীটা কার শুনি? স্বামী যখন আমার, তাহলে স্বামীর সবকিছু তো স্ত্রী হিসেবে আমারই হওয়ার কথা। এটা কি মগের মূল্য পাইছিস, তাই না? বললে হলো আমি কারো স্বামীটামি নাই, আর আমার কোন স্ত্রীও নেই। মামা তো বোন হয়ে বাসায় বেড়াতে এসেছিস, কিছুদিন হলে চলে যাবি। সেটা সময় হলেই দেখা যাবে। এখন বলো, এই রাতের বেলা একা ছাদে কি করছো? তুই আসবি তার জন্যই তো অপেক্ষা করছি। সত্যি? আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোর জন্য অপেক্ষা করব? এই, তুমি আমায় তুই তুকরি করছো কেন? পিচ্ছে একটা মেয়েকে তুই করে বলবো না তো কি করে বলবো? তাই না? আমি পিচ্ছি? হ্যাঁ, পিচ্ছি তো। তা তখন বাথরুমে ওই পিচ্ছি মেয়েটাকে দেখে এমন হাবা বনে গেছিলে কেন শুনি? আমি মোটেও তেমন কিছুই করিনি। সেটা তো তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। এখন নিচে চলো, খাবে। সেটা তুই না বললেও যেতাম। রিয়াকে কিছু বলতে না দিয়ে ছাদ থেকে নেমে এলাম।
রিয়া আমার পিছু পিছু নেমে পড়লো। বাসায় যেহেতু আম্মু নেই তাই সব রান্না রিয়া নিজেই করেছে। খাবার টেবিলে আমি কোনো কথা বলিনি, চুপচাপ খেয়ে দিয়ে সেখান থেকে উঠে পড়েছি। যখন খাচ্ছিলাম রিয়া তখন করুণ দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়েছিল। ব্যাপারটা আমার চোখ এড়ায়নি, সব দেখেও না দেখার ভান করেছিলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পরই রিয়াও সেখান থেকে চলে এলো। রুমে এসে দেখে আমি দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে চেয়ে আসি। কেমন হয়েছে রুমটা? একদম বাজে। আমার বিনা অনুমতিতে রুমটা এ হাল করছে কেন? আগে কত সুন্দর করে গোছানো ছিল, আর আজকে কিনা তোমার রুমে হাত দিতে কে বলেছিল? রুমে যা অবস্থা করেছিলে, রুম তো না যেন চিড়িয়াখানা। একটা ছেলে মানুষ এতটা নোংরা হতে পারে? কারণ না হলেও আমার রুম এমনই থাকে, তোমার ওসব নিয়ে এত ভাবতে হবে না। আমাকেই তো ভাবতে হবে। কিছু বললে? না, কিছু না। এখন রুম থেকে যাও তো, আমি ঘুমাবো। ঘুমাও? আমি কি না করছি নাকি? কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়লাম। রিয়া চুপচাপ আমার দিকে চেয়ে আছে, আমি সেদিকে নজর দিলাম না। রিয়া কিছুক্ষণ পর উঠে সোজা দরজা লাগিয়ে দিল। এ কি, তুমি আমার পাশে কেন ঘুমাতে আসছো? তা কোথায় ঘুমাবে? কোথায় ঘুমাবে সেটা তোমার ব্যাপার। এ রুমে আমার সাথে ঘুমাতে পারবে না, পাশের রুমে যাও। এমন করে বলছো কেন? এখন কি রেগে আছো আমার উপর? ক্ষমা করে দাও না প্লিজ। ক্ষমা তাকেই করে যে ক্ষমা পাওয়ার যোগ্য। তুমি আমার রুম থেকে বের হও। না, আমি যাব না এখান থেকে। অন্য রুমে থাকার জন্য তোমার কাছে এসেছি নাকি? আমি এই রুমেই তোমার পাশে ঘুমাবো। তার মানে তুমি এ রুম থেকে যাবে না, তাই তো? যাব না। আগে আমার কথাটা শোনো প্লিজ। ওকে, তুমি থাকো তাহলে, আমি নিজেই অন্য রুমে যাচ্ছি। আমার কথাটা তো শোনো। কোনো কথায় কান না দিয়ে বিছানা থেকে উঠে পাশের রুমে চলে এলাম। এদিকে রিয়া করুণ দৃষ্টিতে আমার যাওয়ার দিকে চেয়ে আছে। দরজা খোলো প্লিজ, আমার কথাটা শোনো। আমার কারোর কোনো কথা শোনার ইচ্ছা নেই, তুমি এখান থেকে যাও, আমায় ঘুমাতে দাও। আর কত শাস্তি দেবে আমায়? এবার তো মাফ করে দাও। আর নিতে পারছি না তোমার এরূপ অবহেলা। প্লিজ আমাকে তোমার কাছে যেতে দাও। বড্ড ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে ঘুমোতে। আমার মোটেও এমন কোনো ইচ্ছা নেই, তুমি এখন যাও তো এখান থেকে। দরজা খোলো প্লিজ, আমার কথাটা শোনো। দেখো, তুমি কিন্তু আমার ঘুমের ডিস্টার্ব করছো। এখন যদি তুমি আমার শান্তি মতো ঘুমাতে না দাও তাহলে কালকে থেকে আর বাসাতেই ফিরবো না। কথাটা শুনে রিয়া আর কিছু বলল না, দু চোখ পানিতে ভরে আসছে ওর। আজকের পরিস্থিতির জন্য রিয়া নিজেই দায়ী। কাঁদতে কাঁদতে চুপচাপ রুমের দরজার কাছে বসে পড়ল। সকালবেলা হঠাৎ ফোন বেজে ওঠার কারণে ঘুম ভেঙে যায় আমার। অনেকটা বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো। কি রে হারামি, এখনো ঘুমাচ্ছিস? তুই কে ভাই? এই অবেলায় প্যারা দিচ্ছিস কেন? কি, আমি প্যারা দিচ্ছি? আচ্ছা রাখ তাহলে। কুত্তা, তোকে ফোন করাই ভুল হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, দোস্ত প্লিজ ফোন কাটিস না। কেন ফোন কাটবো না কেন? তুই তো নিজেই বললি আমি নাকি তোকে প্যারা দিচ্ছি। সরি রে, আসলে বুঝতে পারিনি তুই ফোন করেছিস। হইছে, আর বলতে হবে না। এখন বল কেমন আছিস, আর এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? শালি, তোকে ছাড়া কেমন থাকবো বল? একদম ভালো নেই। নিজে তো দিব্যি স্বামীর সাথে রোমান্স করে দিন পার করছিস, আর আমি এখানে একা একা মরছি। তাই না হারামি? নিজের কথা বলতে ইচ্ছে করছে না তাই না? আমি মনে হয় তোকে চিনি না। রিয়া কই? ও আছে। আচ্ছা ওকে একটু ফোনটা দে তো, সেদিন ঠিক করে কথা বলতে পারিনি, এখন একটু কথা বলি ওর সাথে। ও মনে হয় এখন কিচেনে গেছে, তুই পরে ওর সাথে কথা বলে নিস। না, তুই এক্ষুনি ওর কাছে ফোনটা নিয়ে যা। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর তাহলে। হুম। আমি আর না শুয়ে বিছানা থেকে উঠে সোজা দরজার কাছে চলে এলাম। রুমের দরজাটা খুলে শুধু বাইরে রিয়াকে ডাকতে যাব, ঠিক সেই সময় সামনে যা দেখলাম সেটা ভাবতে পারিনি। দরজার এক সাইডে হেলান দিয়ে রিয়া গটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কাল অনেক রাত পর্যন্ত কেঁদেছে। এর মানে কি মেয়েটা কাল রাত্রে থেকে দরজায় কাছেই বসেছিল? তাও আবার এত শীতের মাঝে। রিয়াকে এভাবে দেখে আমার নিজের উপর অনেক রাগ উঠেছে। কেন যে কালকে এত বেশি রাগ দেখাতে গেলাম, না জানি মেয়েটা রাতে কত কেঁদেছে। তার উপরে রাতে যে শীত করেছিল, না রাগটা একটু বেশি দেখিয়ে ফেলেছি। কষ্টের ডোজটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমার এমন করাটা একদম ঠিক হয়নি। এমনিতে মেয়েটা অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি আর কোনো কিছু না ভেবে রিয়াকে ঘুমন্ত অবস্থায় নিজের কোলে তুলে নিলাম। সারা রাত বাইরে থাকার কারণে রিয়ার হালকা করে কাঁপতে শুরু করেছে। কোলে তুলে নিয়ে রিয়াকে সোজা রুমের ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ রিয়ার কপালে মিষ্টি একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে পড়লাম আমি। বেলা প্রায় 10টা পার হয়ে গেল। রিয়া এখনও ঘুমিয়ে আছে। আমি অনেকক্ষণ আগেই অফিসে চলে গেছি। রিয়াকে ঘুমাতে দেখে আর জাগানোর ইচ্ছা হয়নি আমার। এরই মাঝে হঠাৎ রিয়ার ঘুম ভেঙে যায়।
ঘুম ভেঙে গেলে নিজেকে বিছানায় দেখে রিয়া বেশ অবাক হয়, ভাবে ও তো দরজার কাছে ছিল, তাহলে বিছানায় কি করে এলো? তার মানে কি নিলয় আমার রুমে এসেছিল? সেটাই হবে। কথাটা ভাবতেই রিয়ার মুখের কোণে একটা শুকনো হাসির রেখা ফুটে উঠল, আর বিছানায় পড়ানো থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। আমি রুমে নেই বলে পুরো বাসা খুঁজে দেখতে লাগলো, কিন্তু না, কোথাও নিলয় নেই। হঠাৎ রিয়ার চোখ গেল দেওয়ালের ঘড়ির দিকে। হায় আল্লাহ, 10টা পার হয়ে গেল। আমি এত বেলা করে ঘুমিয়েছিলাম। তাই তো বলি, শয়তানটা গেল কই? নিশ্চয়ই অফিস চলে গেছে। হারামিটা আমি একটিবার বলেও গেল না। আমিও যে কেমন আল্লাহ জানে। এত ঘুমানোর দরকার কি ছিল? অলসের মতো ঘুমানোর কারণেই ছেলেটাকে নাস্তা না করে আজকে অফিস যেতে হলো। আমি যে কি কাজ করি, নিজেরই রাগ উঠে যায়। নিজেকে ইচ্ছে মতো গালিগালাজ করে তারপর রান্নাঘরে চলে গেল। 3 ঘন্টা ধরে বেশ কিছু পছন্দের আইটেম আমার পছন্দের মতো রান্না করলো। এখন রিয়া দাঁড়িয়ে আছে আমার যে অফিসে কাজ করি ঠিক তার গেটের কাছে। এদিকে আমি আবারও কাজে মনোযোগ দিতে শুরু করে দিয়েছি। কাজের প্রেশার হালকা থাকলেও হঠাৎ বেড়ে যায়। একদিনে কাজ করেই যাচ্ছি। কি নিলয় সাহেব, লাঞ্চে যাবেন না? সময় তো হয়ে গেল। আপনারা যান, আমি এই ফাইলটা শেষ করে একটু পরেই আসছি। কাজ তো পরেও করতে পারবেন, চলুন আগে খেয়ে আসি। না ভাই, খুব দরকারি ফাইল এটা, আপনারা যান, আমি পরে আসছি। সবাই এক এক করে দুপুরে লাঞ্চ করতে চলে গেল। আমি তখনও নিজের মতো ফাইল দেখতে ব্যস্ত। আসতে পারি? আসুন। স্যার, লাঞ্চ করবেন না? তুমি এখানে? আমি ছাড়া আর কি আসবে বলো? আমাকেই তো এখন দেখাশোনা করতে হয়। এখন বলো, সবাই খাওয়া দাওয়া করতে গেলেও তুমি যাওনি কেন? কাজ ছিল একটু। তুমি এখানে কি করছো? আমিও কাজে এসেছি। মানে তোমার আবার আমার অফিসে কি কাজ? কাজ আছে বলেই তো এলাম। সেটাই তো জানতে যাচ্ছি, কি কাজ আছে শুনি। এই যে এটা। তোমার সব করতে কে বলেছে? আমার মন বলেছে তাই করেছি। এখন উঠো, খেয়ে নেবে। রেখে যাও, আমি পরে খেয়ে নেব। এটা আবার কেমন কথা? আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে এলাম, আর তুমি বলছো পরও খাবে? সেটা তো হবে না। তুমি এক্ষুনি আমার সামনে খাবে। বললাম তো কাজটা শেষ করে খাচ্ছি, এত বিরক্ত করছো কেন? কিন্তু চুপচাপ আমায় আমার কাজ শেষ করতে দাও। রিয়া আর কিছু না বলে মুখ অন্ধকার করে আমার পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর আর কিছু না বলে বাটিটা ওপেন করে আমার সামনে এসে বসলো। নাও, হা করো। মানে? আমি তো অবাক হয়ে চেয়ে আছি। তুমি তো এখন কাজ করতেছো, ওদিকে সকালেও কিছু খাওনি, তাই আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তুমি তোমার কাজ শেষ করো। না, সেটার কোনো প্রয়োজন নেই। বললাম তো খাবারটা রেখে যাও। তাছাড়া ভুলে যাও না, এটা একটা অফিস। তুমি আমার খাইয়ে দিলে কলিংরা কি ভাববে? যাও তো এখান থেকে। কে কি ভাবলো তাতে তোমার কি? আর কেউ যদি দেখেও ফেলে তাহলে সমস্যা কই? আমি তো আর বাইরের কেউ নই। এখন নাও, হা করো। আমি খাবো না। খাও না প্লিজ, বড্ড ইচ্ছে করছে তোমায় খাইয়ে দিতে। না প্লিজ। আমি কিছুক্ষণ রিয়ার দিকে চেয়ে থেকে আর না করতে পারলাম না। মেয়েটা বড্ড মায়াভরা চোখে চেয়ে আছে। আচ্ছা দাও। রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে, এদিকে আমি নিজ মনে ফাইল চেক করছি। আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার জন্য লেট করে ফেলেছি, তাই ওকে বড়রা কেউ খাইয়ে দিচ্ছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? না, কিছু না। রিয়া আবারও আমার মুখের দিকে করুণভাবে চেয়ে রইল। আমি সেটা আর চোখে বেশ কয়েকবার লক্ষ্য করেছি। তুমি খেয়েছো? রিয়া নিশ্চুপ। কি হলো, কথা বলছো না কেন? বলছি দুপুরে খেয়েছো? বুঝেছি, কতটুকু খাওয়া হয়েছে। আমি কাজ করা বাদ দিয়ে ফাইলটা দূরে রেখে হাতটা ধুয়ে প্লেটটা নিজের কাছে নিলাম। রিয়া তখনও মাথা নিচু করে বসে আছে। নাও, হা করো। খাবো না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। সেটা তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বেশি কথা না বলে মুখটা হা করো। বললাম তো খাবো না, তুমি খাও, আমি খাইয়ে দিচ্ছি। মুখটা হা করতে বললাম, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। এখন কথা না বলে চুপচাপ খেয়ে নাও। আমাকে ধমক দেবেন একদম। খাবো না আমি। কুত্তা, রাক্ষস ছেলে, একা একাই গিলে যাচ্ছে। একসাথে খাবো বলে সেই সকাল থেকে তোমার আশায় বসে আছি। কত কষ্ট করে এত কিছু রান্না করলাম, আর আমাকে একটিবারও খাবার কথা জিজ্ঞেস না করে একাই গিলে যাচ্ছ। খাবো না আমি, তুমি নিজে গিলো। আরে তোমার আবার কি হলো? এভাবে পিচিদের মতো কাঁদছো কেন? মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ কান্না বন্ধ করো। না, আমি কান্না বন্ধ করব না। সবাই দেখুক তাদের প্রিয় কলিগ বউয়ের সাথে কিরূপ আচরণ করে, কতটুকু ভালোবাসে বউকে। রিয়া আরো বেশি করে চিৎকার করে কাঁদতে শুরু করলো। প্লিজ কান্না বন্ধ করো, দেখো আমার ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ নাও, এবার খেয়ে নাও। আমি খাবো না। চুপ, একদম চুপ। আর একটু টুই শব্দ যেন না শুনি।
চুপচাপ টেবিলে এসে আমার সামনে বসো। আমি কিন্তু আম্মুকে বলে দেব তুমি আমাকে বকা দিছো। তুই আসবি এখানে নাকি আমি উঠবো? এখান থেকে যদি উঠি তাহলে সেটা কিন্তু তোর স্বাস্থ্যের জন্য লাভজনক হবে না। তাই বেশি কথা না বলে সামনে আসো। কি হলো, আসতে বলছি না? রিয়া ভয়ে কিছু না বলে মুখটা বাচ্চাদের মতো বাঁকা করে আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার রিয়াকে এভাবে কাঁদতে দেখে বেশ লাগছে। একদম পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে রিয়াকে আমার কাছে। নাও হা করো। হা করতে বললাম না? ব্যাস, তাতেই হয়ে গেল। ভয়ে সাথে সাথে রিয়া মুখে হা করে ফেললো। আমি নিজের হাতে রিয়াকে খাইয়ে দিচ্ছি। রিয়া খাচ্ছে আর পিচ্ছি মেয়ের মতো ফুঁসছে। মেয়েটা নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে। আবার কি হলো, কাঁদছো কেন? শুধু ফুপাচ্ছে। কি হলো বলবে তো নাকি? ঝাল। ও সরি, দাঁড়াও পানি খাইয়ে দিচ্ছি। কিন্তু এ কি, এখানে তো কোনো পানি আনা নেই। যেটুকু ছিল সব আমি তো খানিকক্ষণ আগে শেষ করে দিয়েছি। তাহলে এখন কি করব? আম্মু। এই চুপ, বললাম না একটুও শব্দ যেন না বের হয়। সামান্য ঝাল সহ্য করতে পারো না? এত ঝাল কে দিতে বলেছে তোমায়? এখন চুপচাপ মুখ বন্ধ করে থাকো। যদি একটুও কানার আওয়াজ শুনি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রিয়া ভয়ে কিছু না বলে চুপচাপ মুখ চোখ লাল করে বসে রইল। আমি আর বসে না থেকে নিজে পানি নিয়ে এলাম। নাও পানি, ঝাল কমে যাবে এখনই। পানি পেয়ে গড়গড় করে সব খেয়ে ফেললো। এত পানি পেটে যাওয়ার পরও রিয়ার মুখে ঝাল কমছিল না। ঝালে এখনো মেয়েটার মুখ চোখ লাল হয়ে আছে। কি হলো, ঝাল কমেনি? উফ। আমি রিয়ার পাশ থেকে সরে গিয়ে সোজা দরজার কাছে চলে গেলাম। দরজাটা আস্তে করে বন্ধ করে রিয়ার কাছে চলে এলাম। রিয়াকে টেবিল থেকে নামিয়ে একদম নিজের কাছাকাছি নিয়ে এলাম। রিয়ার চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। আমি কিছুক্ষণ রিয়ার দিকে চেয়ে থেকে আস্তে করে রিয়ার মাথায় হাত রেখে কিছু বুঝতে না দিয়েই চার ঠোঁট এক করে দিলাম। এমন কিছু ঘটনা ঘটবে রিয়া সেটা আগে থেকেই বুঝতে পারছিল, তবে সেটা এত জলদি এটা ভাবতে পারেনি। প্রথমে কিছু সময় চুপচাপ থাকলেও পরে অন্য এক মোহের মাঝে হারিয়ে যেতে থাকে। কাছের মানুষের ছোঁয়া পেয়ে রিয়ার পুরো শরীর শিউরে কেঁপে ওঠে। নিজের হাত দিয়ে খুব শক্ত করে আমার শার্টের কলারটা আঁকড়ে ধরে। মিনিট 5 পর আমি রিয়াকে ছেড়ে দিই। এদিকে রিয়া তখনও নিজের চোখ বন্ধ করে আছে। আমি কিছুক্ষণ রিয়ার দিকে চুপচাপ চেয়ে রইলাম। কি হলো, এখনো চোখ বন্ধ করে আছো কেন? ঝাল কি এখনো কমেনি নাকি আবারও? এই না না না, ঠিক আছে। খাওয়া শেষ, এবার বাসায় যাও। এত জলদি গিয়ে কি করব? আর একটু সময় থাকি। না, আর থাকার প্রয়োজন নেই। সবাই যে কোনো সময় চলে আসতে পারে। বাসায় যাও এখন। রিয়া আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে গেল। মুখ চোখ সব গমড়া করে ছাদে দাঁড়িয়ে আছে। কিছুতেই একা সময় পার করতে পারছে না সে। এদিকে আমারও এখনো বাসায় ফেরার কোনো হদিস নেই। এত লেট হলো কেন? কাজ ছিল। তাই বলে এত দেরি? জানো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষায় বসে আছি। না থাকলেই পারতে। আমি কি বলেছি তোমায় আমার জন্য অপেক্ষা করার জন্য? আম্মু বাসায় ফিরেছে? না, কালকে আসবে। যাও, আমার জন্য 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে এসো। মাথাটা প্রচুর ব্যথা করছে। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। তুমি যাও, আমি এখনই কফি বানিয়ে আনছি। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম আমি। অফিসে কাজের চাপে পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার। শুধু ফ্রেশ হয়ে নিজের সোজা ব্যালকনিতে চলে এলাম। এই নাও তোমার কফি। থ্যাঙ্কস। রাত প্রায় 9টার কাছাকাছি। চারিদিকে অন্ধকার। আমি কফির কাপে হালকা চুমুক দিচ্ছি আর ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছি। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কফি কোথায়? আর কফি বানাইনি। কিছু বললে? না, কিছু না। আচ্ছা, তোমার কি কমন সেন্স নেই? মানে? একা একাই কফিটা গিলে যাচ্ছ। এত কষ্ট করে তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম, একটাবার বললেও না কফিটা কেমন হয়েছে। তার উপর দেখছো কফি 1 কাপ বানাইছে। কই একবারও তো জিজ্ঞাসাও করলে না আমি কফি খাবো কিনা। রাক্ষস একটা। আমার কি দোষ তুই কফি খাবি কিনা আমি জানবো কি করে? আর একটা সামান্য কফি বানাতে কি এমন খাটতে লাগে শুনি? 1 কাপ কফি বানিয়ে দিয়েছিস বলে খোটা দিচ্ছিস? নে তোর কফি আমি খাবো না। ব্যাস হয়ে গেল। আবারও আমার কথার উল্টো মানে বের করে দিলে, তাই না? আমি কি একটা বারো সেই রকম কিছু বলছি? সারাক্ষণ উল্টো বুঝো কেন? তো কিভাবে ভাববো শুনি? কোথায় আমি ভাবলাম দুজন মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে 1 কাপে কফি খাবো। শুধু তো এই জন্যই 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসলাম। কিন্তু কোথায় কি, আমার আশাটা মাটি হয়ে গেল। কি শুনি? একটু রোমান্টিকও তো হতে পারিস। আগে তো এমন ছিলি না। মানুষ পরিবর্তনশীল, তাই আমিও পরিবর্তন হয়ে গেছি। মানে? এত কিছু বোঝার দরকার নেই। আমি ঘুমাতে যাচ্ছি। মাথায় প্রচুর ব্যথা করছে। রাতে ডিনার? খেতে ইচ্ছে করছে না।
তুমি খেয়ে নাও। কিন্তু কোনো কথায় কান না দিয়ে আমি সোজা রুমে গিয়ে বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলাম। মাথাটা আসলেই ধরে আছে আমার। বিছানায় চুপচাপ নিজের চোখ বন্ধ করে শুয়ে আছি। এনিমাজ রিয়া নিজেও রুমে চলে আসে। আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে রিয়া কিছুটা চিন্তিত হয়ে যায়। আর কোনো কিছু না ভেবে বিছানায় আমার মাথার পাশে গিয়ে বসে পড়ে। আমি তখনও চোখ বন্ধ করে শুয়ে আছি। রিয়াকে রুমে ঢুকতে দেখে শুধু একবার চোখ খুলে সামনের দিকে তাকিয়েছিলাম। রিয়া কিছু বুঝতে না দিয়ে আস্তে করে আমার মাথাটা নিজের কোলে তুলে নিল। আমি একবার তাকিয়ে আবারও নিজের চোখ বন্ধ করে ফেললাম। রিয়া নিজ হাতে আস্তে আস্তে আমার মাথা টিপে দিচ্ছে। এদিকে রিয়া আমার মাথা টিপে দেওয়ায় আরও বেশি করে রিয়ার কোলের মাঝে নিজেকে জড়িয়ে নিলাম আমি। রিয়া একদানে আমার চোখ বন্ধ মুখটার দিকে চেয়ে আছে। এভাবে কতক্ষণ চেয়েছিল সঠিক বলতে পারবো না। ধ্যান ভাঙলো কারোর আওয়াজে। হয়েছে, চলো এবার ডিনার করবো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, কিছু না। চলো, খিদে লাগছে আমার। চলো। রাতে দুজনে একসাথে ডিনার করতে বসলাম। আবার কি হলো, আমায় একা খেতে দিয়ে বসে রইলে কেন? নিজের প্লেটে খাবার নাও। খাইয়ে দাও না আমায়। মানে আমি কেন তোমায় খাইয়ে দিতে যাব? নিজের হাত নেই? আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। দাও না প্লিজ, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আমি পারবো না, নিজে তুলে খাও। প্লিজ। বললাম তো না। হুম। আমি চুপচাপ একা একাই খেয়ে যাচ্ছি। রিয়া করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। চোখ দুটো জলে ভরে আসছে ওর। রিয়ার চোখের পানি আমার চোখ এড়ায়নি। রিয়া কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে তারপর হুট করে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। প্রচুর কান্না পাচ্ছে ওর। না চাইতেও প্রিয় মানুষটার করা অবহেলা নিতে পারছে না। আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি? সামান্য একটু খাইয়ে দিতে বলছি। কি এমন বড় ক্ষতি হতো আমায় একটু খাইয়ে দিলে? ওর জন্য এত কষ্ট করে রান্না করলাম, তারপরও আমায় একটু খাইয়ে দিতে পারলো না। আমি কি এত বড়ই অপরাধী হয়ে গেছি তোমার কাছে? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছ আমায়? নাও, হা করো। বলছি হা করো, খাইয়ে দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও, খিদে নেই আমার। খাবে না মানে? একটু আগেই না বললে তোমার খিদে পেয়েছে, এখন আবার কি হলো? তখন খিদে ছিল, কিন্তু এখন আর নেই। এটা আবার কেমন কথা? হা করো, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না আমি। দেখো, আমি কিন্তু হা করতে বলছি। বলছি তো খাবো না, খিদে নেই আমার। তুমি কিন্তু আমার কথা মানছো না। বলছি না হা করো, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, না হলে কি? আরো কষ্ট দেবে এই তো? তাছাড়া আর কি বা করার আছে তোমার? সেই শুরু থেকে তো কষ্টই দিয়ে যাচ্ছ আমায়। আমিও চুপচাপ সব সহ্য করে যাচ্ছি, শুধুমাত্র তোকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি বলে। তোর দেওয়া সব কষ্ট অবহেলা সয়ে যাচ্ছে। যদি তোকে ভালো না বাসতাম তাহলে দেখতেই এই রিয়া কি জিনিস। নিশ্চুপ হা হয়ে রিয়ার দিকে চেয়ে আসি। অনেক সহ্য করছি, আর না, খাবো না আমি, শুনলি? কিছুতেই খাবো না। খুব ভালোবাসি তো, তাই কোনো মূল্য নেই তোর কাছে আমার, বুঝবি? তবে এখন না, যখন আর থাকবো না তখন বুঝবি আমি কি ছিলাম তোর কাছে। আবার কুত্তা, এখনো নিজের ভাব নিয়ে পড়ে আছিস? বের হরম থেকে, ভুলেও আমার ধারে কাছে আসবি না। তোর স্বামী হই আমি, এভাবে গালিগালাজ করছিস কেন? আর হ্যাঁ, ভুলে যাস না এটা আমার রুম, বাসাটাও আমার নিজের। স্বামী না ছাই, তোর মতো স্বামী আল্লাহ যেন কোনো মেয়ের কপালে না দেয়। যে মেয়ে কপালে তোর মতো স্বামী জুটবে সে মেয়ের জীবনটা তামা তামা হয়ে যাবে। আর কি যেন বললি? কার বাসা এটা? আমার। আবে রাখ তোর বাসা। কিসের টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছিস তা খুব ভালো করেই জানি। ভুলেও যদি আমার বাসা করিস তাহলে এখান থেকে ঝাড়ু পেটা করে বের করে দিব। তখন বুঝবি বাসা নেই অহংকার দেখানোর মজা কি। তুই কিন্তু রাতারাতি গুন্ডামি করছিস। আমি কিন্তু চুপ থাকবো না। সবকিছু নীরবে শোনাচ্ছি বলে ভাবিস না তুই আমার যা ইচ্ছে তাই বলে অপমান করবি। গুন্ডামির এখনো কিছুই দেখিস নেই। সামনে দেখ তোর কি অবস্থা করি। এখন বের হ আমার রুম থেকে। মানে আমি কেন আমার রুম থেকে বের হতে যাব? আমি বলছি তাই, বের হ। তুই বললেই হলো নাকি? আমার বাসা আমার রুম, আমি কোথাও যাচ্ছি না। যাওয়ার হলে তুই যা। খোদার কসম, তুই যদি এখন রুম থেকে বের না হস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর দ্বিতীয় কেউ হবে না। ভালোই ভালোই বের হয়ে যা। না, আমি কোথাও যাচ্ছি না। দেখি তুই কি করতে পারিস। ওকে, দাঁড়া তাহলে। এই কি ব্যাপার, এভাবে কি খুঁজতেছিস? ঝাড়ু কই যে রাখলাম, কাজের সময় কোনো জিনিসই পাওয়া যায় না। আরে বাহ, এই তো পেয়ে গেছি। এই কি ব্যাপার, তুই ঝাড়ু হাতে নিলি কেন? এটা দিয়ে তোর ভূত তাড়াবো। এখন বল যাবে কিনা? কাজটা কিন্তু ঠিক করছিস না। এর ফল কিন্তু পরে আমি সুদ সমেত সব ফেরত দেব। কুত্তা, তুই রুম থেকে বের হবি নাকি আমি? যাচ্ছি তো। দৌড়ে বের হয়ে গেলাম। বাইরে থাক, ভুলেও আমার রুমে আসার চেষ্টা করবি না।
আমার এতটাও খারাপ দিন আসেনি তোর মতো পেতনির কাছে যাব। যা বাকশালী। কথাটা মনে রাখিস। আবে যা, আমার কোনো কিছু মনে রাখার দরকার পড়ে না, উল্টো তুই আজকের কথা মনে রাখিস। কুত্তা, লজ্জা করে না বউকে শালি বলছিস? ছি, কি বাজে মুখের ভাষা। তোর কপাল ভালো, শুধুমাত্র শালি বললাম, ইচ্ছে তো করছে। কি ইচ্ছে করছে শুনি? না কিছু না, অন্য রুমে দৌড়ে চলে গেলাম। মিসকা শয়তান, এখন পালালি কেন? আয় বাইরে আয়। খুব তো বড় বড় ডায়লগ মারতি, ভিতর মধ্যে রুমে গিয়ে লুকালি কেন? শালা ভিতর ডিম একটা। এই নিলয় কোনোদিন কাউকে ভয় পায় না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস। সেটা তো বোঝাই যাচ্ছে, ভয়ে মেয়েদের মতো অন্য রুমে শাড়িরা চলে লুকিয়ে আছিস, তারপর আবার বড় বড় কথা বলিস। পৃথিবীতে এমন কেউ নেই আমায় এত সহজে ভয় দেখাবে। তাহলে আমার ভয়ে রুমের দরজা বন্ধ করে লুকিয়ে আছিস কেন? শালি তুই তো কোনো মেয়ে মানুষ না, আজ তো একটা পেতনি তুই। আমি কেন? যে কেউ তোকে দেখলে ভয়ে পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে, রাক্ষসী কোথাকার। এই কুত্তা, তুই শুধু একটাবার বাইরে আয়। তোকে যদি গলা টিপে না মারছে আমি রিয়া না। আবে তুই যে রিয়া না সেটা তো অনেক আগে থেকেই আমি জানি, এ কথা তুই আজকে জানলি? তুই হলি একটা হাতি, মানুষ খেকো হাতি, যার কপালে জুটবে তাকে কষ্ট দুঃখে চ্যাপটা করে মারবে। ডাইনি মাইয়া, তুই শুধু একবার বাইরে আয়, তোকে আমি। আমি একটা জিনিস শিওর হয়ে গেছি, কি? কুত্তার লেজ কোনো দিনই সোজা হয় না, যার প্রমাণস্বরূপ তুই নিজে আমার সামনে দাঁড়িয়ে আছিস। ভেবেছিলাম দেশের বাইরে থেকে তুই একটু পরিবর্তন হয়েছিস, কিন্তু না, যে গোয়ালের গরু আবার ঠিক সেই রকমই হলি। ডাইনি কোনোদিনই মানুষ হতে পারে না। একবার শুধু বাইরে আয় প্লিজ, তোকে কিছু একটা করতে ইচ্ছে করছে। প্লিজ একবার বাইরে আয়, তোকে গলা টিপে না মারা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। এখন মুড নেই, অন্য আরেকদিন হবে। তোর মুডের কুষ্টি গেলাই, বের হরম থেকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল আমাদের। রিয়া আমার উপর রেগে পুরো আগুন হয়ে আছে। আমরা দুজনে একসাথে ঘুমালেও কেউ কারোর সাথে কোনো কথা বলি না, একজন অন্যজনকে দেখলেও না দেখার ভান করে চলি। বিশেষ করে আমি। রিয়াও যে আমার উপর রেগে আছে, এতে আমি এমন ব্যবহার করি যেন কিছুই হয়নি। আর রিয়া এসব দেখে আরও মাথা খারাপ হয়ে যায়। সকালবেলা সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি, আব্বু আম্মু সাথে আমিও। ফুপু, তুমি কেমন শাশুড়ি শুনি? তোমরা কেউ ভালো শ্বশুর শাশুড়ি না। কেন মামনি, আমরা আবার কি অন্যায় করলাম তোর কাছে? অন্যায় করনি, তবে অপরাধ করছো। কি অপরাধ করেছি সেটাই তো জানতে চাইছি। কেমন মা বাবা তোমরা? আমাদের এতদিন বিয়ের বয়স হয়ে গেল, একটি বারও এটা জিজ্ঞেস করছো তোমাদের নাতি নাতনি কেন আসছে না? কথাটা শুনতেই সবাই গলায় খাবার আটকে গেল, বিশেষ করে আমার। আমি বেচারা তো পুরাই আধোভাই বলে গেছি। খাওয়া দাওয়া বাদ দিয়ে হা হয়ে রিয়ার দিকে চেয়ে আসি। আমি কল্পনা করতে পারিনি রিয়া এমন কথা সবার সামনে এভাবে বলবে। কথাটা খারাপ বলিসনি, সময় তো অনেক হলো। এখন যদি নাতি নাতনির মুখ না দেখি তাহলে কবে দেখব? তা কবে দাদা দাদি বানাবি আমাদের? সেটা তো আমিও চাইছি, কিন্তু তোমাদের গুণধর ছেলে আমার কথা শুনছেই না। বাবা, পানি পানি খাবো। কতদিন ধরে বলছি চলো এবার একটা বেবি নিয়ে ফেলি। তোমাদের তো বয়স হয়ে যাচ্ছে, বলো এখন যদি নাতি নাতনির মুখ না দেখো তাহলে কবে দেখবে? কথাটা তো ঠিকই বলেছিস। তোমার ছেলের মাথায় ঢুকলেই তো হয়, কত করে বলছি, কিন্তু কিছুতেই আমার কথা মানছে না। আমার কি মা হওয়ার ইচ্ছে হয় না বলো? ওকে এসব ব্যাপার কিছু বলতে গেলেই উল্টো আমার সাথে রাগারাগি করে। বিশ্বাস না হলে এই যে সামনেই তো বসে আছে, জিজ্ঞেস করে দেখো। আম্মু আমি যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। দেখছো ভপু, সারাক্ষণ আমার থেকে দূরে সরে সরে থাকে। আমি গেলাম। কিছু না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেলাম আমি। আমার এমন অবস্থা দেখে আব্বু আম্মু সবাই মুখ চেপে হাসছে, শুধু রিয়া ছাড়া। দুপুরে আমি আর বাসে কোনো ফোন করিনি। রিয়া ফোন দিলেও তা রিসিভ করে রেখে দিয়েছি। ফোন না ধরার কারণে রিয়ার মাথায় আরও বেশি আগুন লেগে গেছে। সাথে দোলনায় বসে এক মনে কিছু একটা ভেবে যাচ্ছি। চারিদিকে কেমন নীরবতা কাজ করছে, শুধুমাত্র রিয়ার মনে ছাড়া। আনমনেই আমাকে নিয়ে নানান কথা ভেবে যাচ্ছে। রিয়া যখন চিন্তা জগতে মগ্ন, ঠিক সেই সময় হঠাৎ হাতে থাকা ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? কি ব্যাপার, এভাবে রেগে আছো কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, কিন্তু আপনি কে? বাহ, এত জলদি আমায় ভুলে গেলে। ফোনের দিকে একবার তাকিয়ে দেখো তো। মানে? সরি প্লিজ কিছু মনে করো না। আমি ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করেছিলাম, তাই বুঝতে পারি নাই তুমি ফোন দিয়েছো। প্লিজ আপু, কিছু মনে নিও না। ব্যাপার না, আমি কিছু মনে করিনি। এখন বলো, বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, শুধুমাত্র আমি ছাড়া। তুমি ভালো নেই কেন শুনি? নতুন করে কি আর বলবো,
তোমার সেই গুণধর হারামি বন্ধুটার জন্য। মানে? কুত্তাটা এখনো আমাকে মেনে নেয়নি। কত করে সব আগের মতো করার চেষ্টা করছে, কিন্তু বান্দরটা আমার কথা শুনতেই রাজি হচ্ছে না। নিহাত ভালোবাসি বলে, তা না হলে এতদিনে থাবড়িয়ে একদম সোজা করে দিতাম। বলো কি, এতদিন হয়ে গেল এখনো দুজনের ঝামেলা মেটেনি? না, কিছুই ঠিক হয়নি। শয়তানটা এখনো আমায় জ্বালিয়ে যাচ্ছে। কতবার ক্ষমা চাইতে গেছি, কিন্তু কোনো মতেই আমার কথা মানছে না। এটা তো ছেলেটা একদম ঠিক কাজ করছে না। আমি জিজ্ঞেস করলে তো বলে সব কিছু নাকি ঠিকঠাক আছে। কই, আমায় তো এসবের ব্যাপারে কিছু জানায়নি। কুত্তা না ওইটা, বান্দর কি কোনোদিন গুলটি মারা ছাড়ে? তুমি এতদিন ধরে একটা ছেলেকে নিজের মায়াজালে বাঁধতে পারলে না? ভুলে গেলে আমাদের মেয়েদের মাঝে অন্যরকম একটা শক্তি কাজ করে। ও কি নিজের বসে আনা? আমার রিয়ের কোনো ব্যাপারই না। এতদিন কিছু করি নেই, কিন্তু আন্না খুব বার বেড়েছে তোমার বন্ধুর। এবার আর চুপ থাকবো না। আজকে শুধু একবার বাসায় ফেরুক, তারপর দেখো কি করি। আর হ্যাঁ, তোমার বন্ধুকে সাবধান করে দিও। আজকে যদি আমার সাথে কোনো রকম ফাজলামি করতে আসে, তাহলে ওর কপালে শনি আছে। সেটা না হয় বলে দেব, কিন্তু তুমি করতে কি চাচ্ছ শুনি? সময় হলেই দেখতে পাবে। হুম। আরও বেশ কিছু কথা বলে রিয়া ফোনটা কেটে দেয়। যদিও মনটা খারাপ ছিল, কিন্তু তিশার সাথে কথা বলার পর কিছুটা হালকা হয়েছে। রাত প্রায় 10টা, আর একটু আগে আমি বাসায় ফিরলাম। আমি ইচ্ছে করে এত লেট করে বাসায় এলাম। কলিং বেল বাজতেই রিয়া এসে দরজা খুলে দিল। আমি ভেতরে আসতে চাইলে রিয়া পথ আগলে ধরে। কি হচ্ছেটা কি? পথ আটকে ধরছে কেন? কোথায় ছিলে এতক্ষণ ধরে? তোমার অফিস কখন বন্ধ হয়? অফিসে ছিলাম, কাজটা একটু বেশি ছিল, তাই ফিরতে লেট হয়ে গেল। তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? আর আমিও বা কেন তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি? সরো, ভিতরে যাব। রিয়াকে কিছু বলার সময় না দিয়ে ভিতরে ঢুকে রুমে চলে গেলাম। তাই রিয়াও আর কিছু বলল না। আজকে রাতে ডিনার করার কোনো কথাই জিজ্ঞেস করেনি রিয়া। আমি রুমে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর রিয়াও রুমে চলে এলো। রুমে এসে দেখে আমি ফোনটা নিয়ে কিছু একটা করছি। রিয়াকে রুমে আসতে দেখে আমি একবার আর চোখে তাকিয়ে আবার ফোনের দিকে মন দিলাম। আমি একটা ভাব যেন নিয়েছি কেউ যে রুমে এসেছে সেটা আমি জানি না। আমার এমন আচরণ দেখে রিয়ার জান যায় যায় অবস্থা। এত কষ্ট করে যার জন্য সাজলো, সে যদি ঠিকমতো লক্ষ্যই না করে তাহলে কি আর ভালো লাগে? রাগে চোখে মুখ লাল করে ঠাস করে রুমের দরজাটা বন্ধ করে দিল। অগ্নি চোখে আমার দিকে চেয়ে আছে। এদিকে কেউ একজন যতই নিজেকে ইজি রাখার চেষ্টা করুক না কেন, রিয়ার রাগী লোক দেখে সবকিছুই ফুর হয়ে যাচ্ছে আমার। এমনভাবে আমার দিকে চেয়ে আছে, উল্টোপাল্টা কিছু বললেই যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। তিশা ফোন করে অনেক আগেই আমাকে সাবধান করে দিয়েছিল। রিয়াকে দেখে আমি যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। কি হলো, এভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। নাকি কিছু বলবে? না, কিছু বলবো না। আগে এটা বলো, ফোনে কি করছো? তেমন বেশি কিছু না, অফিসের কলিগদের সাথে চ্যাট করছি। সেটা মেয়ে নিশ্চয়ই। হতেও পারে। কেন, কোনো সমস্যা? কথাটা বলতে দেরি, রিয়া রিয়াকশন দিতে দেরি নেই। আমার কথা শুনে এক দৌড়ে বিছানার কাছে চলে এলো। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। রিয়াকে এমন অবস্থা দেখে আমার গলায় পানি নেই বললেই চলে, তবে সেটা বাইরে প্রকাশ করছি না। রিয়া কিছুক্ষণ চেয়ে থেকে হুট করে আবার আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর সাথে সাথে ঠাস, ফোনের শরীর থেকে জীবন ফুস। আমি তো পুরোই আবুল হয়ে রিয়ার দিকে চেয়ে আছি। হচ্ছেটা কি? কোন সাহসে আমার ফোনটা আছাড় মারলে? এখন তো শুধু ফোনটা ভেঙেছি, একটু পরে কি কি ভাঙবো সেটা নিজেও জানি না। মানে? দাঁড়া। আরে হচ্ছেটা কি? অসভ্য মেয়েদের মতো কেন করছো? অসভ্যতা আমি কিছুই দেখোনি, তবে এখন শুরু করব। হচ্ছেটা কি? দেখো কি করি। অনেক জ্বালিয়েছো আমায়। আর না, অনেক মেয়ের সাথে লুতুপুতু করতে মজা লাগে তাই না? আমার কাছে এসেই ভয় পালাস। দেখো, তুমি কিন্তু বাজে ব্যবহার করছো। খারাপের দেখছিস কি? দেখবি কিছুক্ষণ পরে। বল, তোর কি হয়েছে? আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। না, তুই ঠিক নেই। তোর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজে আসলাম, আমার দিকে একটিবার ভালো করে তাকালিও না। আগে তো সারাক্ষণ আমার দিকে হা করে থাকতে, এখন কি হলো? আগের কথা ছেড়ে দাও। তুই নিজে আমার থেকে দূরে সরে থাকতে চেয়েছিলি, সেজন্যই দূরে সরে গেছিলি। আর তোকে বিরক্ত করতে চাই না। তখন কেন দূরে সরে গেছিলাম মনে হয় তুই জানিস না? কুত্তা, তোর জন্য তো এতদিন বাইরে পড়েছিলাম। আমি যেতে বলছিলাম, নিজেই তো ছুটে চলে গেছিলি। তখন প্রচুর অভিমান হয়েছিল তোর উপর। তোকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারছিলাম না। তিশা আপুর সাথে দেখে প্রচুর রাগ লাগতো আমার। শুধু আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে পারে না। যদিও বা সেখানে আমার বুঝতে ভুল ছিল,
তাই বলে হারামি, আমি যখন চলে যাচ্ছিলাম কই, তখন তো একটিবারও আমাকে জড়িয়ে ধরে বললি না প্লিজ যেও না, ভালোবাসি তোমায়। এত অভিমান করে কি হবে বলো? আমি তো শুধু তোমার, শুধুই তোমার, অন্য কোনো মেয়ে তোমার জায়গা নিতে পারবে না। কিন্তু না, তুই তেমন কোনো কিছুই বলিস নি, উল্টো ভাব নিয়ে আমায় ছেড়ে দিলি। একদম মিথ্যা বলবি না, তোকে সেদিন কত করে বলেছিলাম, কিন্তু তুই আমার কথা মানিসনি। নিজের জেদটাকে ধরে রেখে দেশের বাইরে পাড়ি দিলি। তো কি করব? তুই আমায় এত কষ্ট দিয়েছিলি কেন? বড্ড অভিমান হয়েছিল তাই তো। তাই চলে গেলি, তাই তো? ভালো, খুব ভালো করেছিস। তো এখন এসেছিস কেন? নাকি আবার কথাটা শেষ করতে দিল না, তার আগেই রিয়া আমার মুখে নিজের ঠোঁটটা দিয়ে ভরে দিয়েছে, এমনভাবে চেপে ধরেছে যেন সরে যেতে না পারি। আমি তো পুরাই শকড। রিয়া এমন কিছু করবে আমি সেটা ভাবতেও পারিনি। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়া আমাকে ছেড়ে দিল। তবে এবার রিয়া আমাকে ছাড়লেও আমি ওকে ছাড়িনি, উল্টো আমি রিয়াকে আরো গভীরভাবে কাছে টেনে নিলাম। ছাড়ো আমায়, একদম ছবে না। মানে কি? কে আমি তোমার? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে আমায় কেন স্পর্শ করছো? সেটা অবশ্য ঠিক, আসলেই তো। আচ্ছা সরি। হ্যাঁ ঠিক মানে? তুমি কি আমায় একটুও ভালোবাসো না? না তো। ও সরি, আমি বুঝতে পারিনি তুমি আমায় এত জলদি ভুলে যাবে। আমারই ভুল ছিল, অযথা তোমাকে এতদিন কষ্ট দিলাম। কথাটা এতদিন পরে বুঝলে? না বুঝে অনেক আগে গেছিলাম, কিন্তু তারপরে মনের মাঝে একটা আশা ছিল। তবে আমি ভুল ছিলাম, আর তোমায় কষ্ট দেব না। কাল সকালেই বাসায় ফিরে চলে যাব। সত্যি? এটা তো অনেক খুশির সংবাদ। কাল সকালেই যাব। এতদিনে বাঁচালে আমায়। তুমি শান্তি মতো ঘুমাও, আমি পাশের রুমে গেলাম। যাও। রিয়া আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না। ভেজা চোখে আমার দিকে কিছুক্ষণ করুণ দৃষ্টি তাকিয়ে থেকে দরজা থেকে পা বাড়ালো। তবে বেশি দূর যেতে দিলাম না। পিছন থেকে আমি হাতটা চেপে ধরলাম। এখন আবার কি হলো? চলেই তো যাচ্ছি। না, তেমন কিছু হয়নি। একটা কথা বলার ছিল। কি? কালকে তো বাসায় চলে যাবে, তাই না? হুম। চলেই যেহেতু যাবে, তাই বলছিলাম কি আজকে রাতটা আমার সাথে থেকে যাও। বলা তো যায় না আর কোনোদিন একসঙ্গে থাকতে পারবো কিনা। কেন? তোর সাথে থাকতে যাব কেন? না মানে কিছু একটা করতাম আর কি। ওই যে কিছুক্ষণ আগে টেইলরটা দেখাইলি, সেটা আবার রিপিট করতাম। কথাটা শুনতেই রিয়া তেলে পানিতে জ্বলে উঠল। চোখ মুখ অগ্নিবর্ণ ধারণ করে আমার কাছে চলে এলো। আমাকে কি সেই ধরনের মেয়ে পেয়েছিস নাকি? সি সি, কি যে বলিস না। আমি এমন কথা কখন বললাম? আমি কি এমন কোনো বাজে কথা বলতে পারি বল? কুত্তা, তাহলে তোর সাথে এক রাত থাকতে বললি কেন? ওহ, তোর এক রাত থাকতে সমস্যা হচ্ছে। আচ্ছা ব্যাপার না, তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আর না হয় পুরো 1 মাস আমার সঙ্গেই থাক, নাকি পুরো বছর থাকবি? আর একটা বাজে কথা বললে কসম, তোর যদি আমি আদমরা না করছি, আমি তোর বউ না। এভাবে রেগে যাচ্ছিস কেন? তোর ভালোর জন্যই তো বলছি নাকি। আজকাল তো দেখছি মানুষের উপকার করতে নেই। আচ্ছা ঠিক আছে, যা আমার সাথে 4 বছর পর্যন্ত থেকে তারপরে চলে যাস। 4 বছর কেন? তেমন কোনো কারণ নেই, শুধু আমাকে 2টো মিষ্টি পরি উপহার দিবি, আর কিচ্ছু না। পরে তুই চলে গেলে আমার কোনো প্রবলেম নেই, থাকবি তো নাকি? কুত্তা তুই মর, আমি গেলাম। আরে পাখি, যাও কই? আমি এত সুন্দর প্রস্তাব দিলাম, কিছু না বলে চলে যাচ্ছ? খবরদার আমায় ছবি না, ছাড় আমায়, থাকবো না তোর কাছে। আমি যেতে দিলে তো যাবি নাকি? আমি আজকেই নিজের বাসায় চলে যাব। আর কোনো কথা বলতে দিলাম না। রিয়ার কথা শেষ করার আগেই আমি ওর মুখটা বন্ধ করে দিলাম। রিয়া প্রথমে নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলেও একসময় শান্ত হয়ে যায়। পরে রিয়াও নিজেই আমার ভালোবাসাটাকে সাড়া দিতে শুরু করে। 6 বছর পর। কি রে আবু, তুই এভাবে কাছিস কেন? মারছে। বলিস কি? কে মারলো তোকে? তুই তো নিজেই একটা শয়তানের হাতি। নিয়াশা হাতে কামড় দিছে। কেন? নিয়ে আসা আবার তোকে কামড় দিতে গেল কেন? আমি স্কুলে নিতুর সাথে খেলছিলাম, সে সময় হঠাৎ নিয়াশা দৌড়ে এসে আমার আর নিতুর হাতে কামড় বসিয়ে দেয়। বলিস কি? আচ্ছা চল তো দেখি আসলে কি হয়েছে। তিশা নিজের ছেলেকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে এলো। আরে ম্যাডাম যে হঠাৎ এ সময় গরিবের বাসায়? বিচার করতে আসলাম। কার বিচার আপু? আর এ কি ইমন আব্বু, তুমি কাঁদছো কেন? সেটা পরে বলছি, আগে এটা বলো তোমার মেয়ে নিয়াশা কোথায়? রুমে আছে, কিন্তু কেন? এই দেখ তোর মেয়ের কাজ, স্কুলে আমার ছেলেকে কামড়ে কি করে দিয়েছে। আসলেই তো, এ তো অনেকখানি দাগ বসে গেছে, কিন্তু এটা হলো কিভাবে? সেটাই তো জিজ্ঞাসা করতে এসেছি। এরই মাঝে নিয়াশা হাজির। তিশার মুখে যতই রাগী ভাব নিয়ে থাকুক না কেন, আমার মেয়ে
নিয়াশার মুখে ওই হাসিটা দেখার সাথে সাথে সব রাগ ফুস। নিয়াশা বাইরে এসে তিশাকে দেখে দৌড়ে কোলে চড়ে বসলো। আন্টি, কখন এলে তুমি? এই তো মামুনি, এখনই এলাম। কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক কথাই হয়েছে, এবার একটা সত্য কথা বলো তো আম্মু। কি বলবো? তুমি ইমনের হাতে কামড় দিয়েছো কেন? দেখছো কতখানি কেটে গেছে। ভালো হয়েছে। ও নিতুর সাথে খেলবে কেন? কেন, নিতুর সাথে খেলে কি হবে? না, ইমন শুধু আমার সাথে খেলবে। অন্য কারোর সাথে খেলতে গেলে আমি আবার ওকে কামড় বসিয়ে দেব। ও মা, এটা কেন করবে শুনি? আমি বড় হলে ওকে বিয়ে করব না, আমি তো ইমনের বউ হব। তাহলে আমি থাকতে ও অন্য মেয়ের সাথে খেলবে কেন? কথাটা শুনে আমরা সবাই হা হয়ে নিয়াশার দিকে চেয়ে আসি। রিয়া, তিশা, আমি সহ সবাই একে অপরের মুখের দিকে চেয়ে আসি। এদিকে ইমন নিয়াশার কথা শুনে ভয়ে আরো বেশি করে কাঁদতে শুরু করে দিয়েছে। ইমনকে এমনভাবে কাঁদতে দেখে আমাদের বাসার সবার আবারও হাসা শুরু হয়ে গেল।